আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে জানান যে আপনি শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমি শুরু করে দিব। আজকে নৌকা ও স্রোত শেষ করে দিয়ে টাইম স্পিড ডিসটেন্স শুরু করব, ঠিক আছে? আচ্ছা ওকে, সব ঠিক আছে বলছেন। আচ্ছা শুরু করছি তাহলে। আজকে আমাদের শুরু হচ্ছে নৌকা ও স্রোত। নৌকা ও স্রোতের আমি বেসিক
কথাগুলো বলছিলাম এবং অঙ্ক করে দিয়েছিলাম মেবি 5টা। আজকে আমরা শুরু করব। দেখেন 8 নাম্বার অঙ্কে যাচ্ছি আমি। শীটটা আজকে রাতের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, যতটুকু হয়েছে। নৌকা স্রোত ট্রেনের পুরোটা হয়ে গেছে, আর টাইম স্পিড ডিসটেন্সের যতটুকু দিয়ে দিব আজকে শীটটা, সমস্যা নেই। আচ্ছা 8 নম্বরে কি বলছে? 8 নম্বরে বলছে দেখেন, হ্যাঁ সময় দূরত্ব আজকে শুরু করব। জি জি 8 নম্বরে বলছে স্রোতের অনুকূলে কোন ব্যক্তির বেগ 11 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ 1.5 কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের বিপরীতে তার বেগ কত? আগে বুঝতে হবে যে কি নির্ণয় করতে বলছে। স্রোতের বিপরীতে তার বেগ, আপনাদের আমি বলছিলাম যে আমরা চারটা জিনিস দেখছিলাম, যে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে x ধরছিলাম, স্রোতের অনুকূলে বেগকে x দ্বারা প্রকাশ করছিলাম, এটা ইকুয়াল টু কি u প্লাস v, যেখানে u ছিল হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ বা সাঁতারুর বেগ স্থির পানিতে, হ্যাঁ, আর v হচ্ছে স্রোতের বেগ, আর x হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ বা সাঁতারুর বেগ। গতদিন বুঝাইছিলাম খুব সুন্দর করে, তাই তো? আচ্ছা তারপর পড়ছে y ইজ ইকুয়াল টু u মাইনাস v। আর একটা জিনিস পড়ছিলাম কি, এই u বের করার জন্য আমরা কি করছিলাম, u ইজ ইকুয়াল টু x প্লাস y বাই 2 আর v ইজ ইকুয়াল টু x মাইনাস y বাই 2। এই চারটা ফর্মুলা আমরা কালকে দেখছিলাম, তাই তো? আর আমাদের সবচেয়ে মানে পরিচিত যে ফর্মুলা সেটা হচ্ছে ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখান থেকে তিনটা ফর্মুলা আসছে। স্পিড বের করার জন্য টাইম এর পাশে নিয়ে আসছিলাম, ভাগ করে দিয়েছিলাম, টাইম বের করার জন্য স্পিড এর পাশে নিয়ে আসছিলাম, এই কথা, নো প্রবলেম। আচ্ছা এখন দেখেন 8 নম্বরে বলছে স্রোতের অনুকূলে কোন ব্যক্তির বেগ 11 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই যে 11 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। স্রোতের অনুকূলে বেগ মানে কার মান? x এর মান। তার মানে হচ্ছে x এর মান। তাহলে x ইজ ইকুয়াল টু দেওয়া আছে 11 কিলোমিটার পার আওয়ার, তাই তো? আচ্ছা ওকে, এবং স্রোতের বেগ 1.5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ মানে হচ্ছে v, এটা দেওয়া আছে 1.5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আচ্ছা হলে স্রোতের বিপরীতে তার বেগ কত? মানে স্রোতের বিপরীতে তার বেগ কত, তার মানে স্রোতের বিপরীতে বেগ মানে y ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখেন কি কি দেওয়া আছে না, গতকালকে ক্লাস আগে করেন, গতকালকে না মানে গতকাল এবং তার আগের দিনের ক্লাস সহ করে তারপরে আসেন, তাহলে আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, কিন্তু টাইম স্পিড ডিসটেন্সের অঙ্ক তো একসাথে রিলেটেড, তো একটার সাথে একটা কনসেপ্ট না বুঝলে আরেকটা বুঝতে অসুবিধা হবে। তো y যদি বের করতে চান, দেখেন ডেটা কি দেওয়া আছে, x দেওয়া আছে, v দেওয়া আছে, y বের করতে হবে। তাহলে আমরা দেখা যাচ্ছে আমাদের x y v এর মধ্যে একটা রিলেশন আছে। এই যে v ইকুয়াল টু কি, v ইজ ইকুয়াল টু x মাইনাস y, এগুলো কিন্তু বোঝাইছি কিভাবে আসে, ডিভাইডেড বাই 2। এখন v এর মান কত? v এর মান 1.5, তাহলে বসাই দিই 1.5 ইজ ইকুয়াল টু x, x এর মান কত? 11 মাইনাস এই y বের করব, রেখে দিলাম, নিচে হচ্ছে 2। এবার আমরা এই 2 দিয়ে y বের করতে হলে সব এই পাশে নিয়ে আসি, তাহলে 2 এর পাশে ভাগ আছে, এই পাশে গুণ হবে, তাহলে যে 1.5 এই 2 এর পাশে এসে গুণ হবে ইজ ইকুয়াল টু 11 মাইনাস y। 1.5 2 এর কত? 3, তাহলে 3 ইকুয়াল টু 11 মাইনাস y। যেহেতু আমরা y বের করব, এই মাইনাস y টা এই পাশে নিয়ে আসি আর 3 টা এই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস y এই পাশে আসলে হবে প্লাস y, এখানে 11 আছে থেকে গেল, আর এই 3 এই পাশ থেকে এই পাশে গেলে মাইনাস 3, তাহলে y ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 8 কিলোমিটার পার আওয়ার। তার মানে 8 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারছেন। জি মিলছে না, স্ক্রিনের অঙ্কের সাথে মিলছে না, স্ক্রিনে কি লেখা? তাহলে তো সমস্যা, বিপদে পড়ে যাবো তখন। তাহলে 30 কিলোমিটার পথ পাড়ি দিতে, সরি সরি সরি, আচ্ছা সরি, হ্যাঁ আমাকে কেউ ডাকতেন, হ্যাঁ সরি ভাই। আচ্ছা এই যে এখন যেটা আসছে সেটা দেখেন প্লিজ। আচ্ছা এখন যেটা আসছে, সরি দুঃখ প্রকাশ করছি, ওটা হচ্ছে টাইম স্পিড ডিসটেন্সের শীট। তো আমি ওই শীটটা ব্যানারে নিয়ে আসছি, মানে ভুলে গেছি যে ওই শীটটা মানে বোর্ডস এন্ড স্ট্রিমের শীট, এটা আলাদা শীট। আচ্ছা দেখেন এখানে এখন অঙ্কটা বুঝেন কিনা দেখেন। অঙ্কে কি আছে? স্রোতের অনুকূলে কোন ব্যক্তির বেগ 11 কিলোমিটার পার আওয়ার। এই যে অনুকূলে বেগ মানে x, তাহলে 11 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে কি স্রোতের বেগ 1.5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে v ইকুয়াল টু 1.5 কিলোমিটার পার আওয়ার, তাহলে নির্ণয় করতে বলছে স্রোতের প্রতিকূলে বেগ কত। স্রোতের প্রতিকূলে মানে বিপরীতে বেগ মানে হচ্ছে y কত। তাহলে এই তিনটার মধ্যে একটা রিলেশন আছে, v ইকুয়াল টু কি x minus y divided by 2। এখন অনেকে আমাকে বলবেন যে এটা কেন ব্যবহার করলাম না, u equal to x plus y by 2 এটা কেন ব্যবহার না করে এটা কেন করলাম? কারণ এখানে তো অঙ্কে তো v এর মান দেওয়া আছে, u এর মান তো দেওয়া নাই। u এর মান দেওয়া থাকে এই সূত্র ব্যবহার করব, v এর মান দেওয়া থাকে এই সূত্র ব্যবহার করব, দেখে বুঝতে হবে। হ্যাঁ আচ্ছা আপনি মনে করেন এই সূত্রে আপনার মাথায় আসছে না এই সূত্র, তাহলে জেনারেল ভাবে করবেন, কোনো সমস্যা নাই। এবার কি ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এবার বুঝছেন?
বোঝা গেছে না বিষয়টা? আচ্ছা, এখন দেখেন যদি মনে করেন যে না আপনি এইভাবে করবেন না, আপনি একদম প্রসেস অনুযায়ী করবেন, তাতেও সমস্যা নাই, হবে, দ্রুতই হবে। আচ্ছা দেখেন, আপনাকে বের করতে বলছে y, তাহলে y মানে কি ভাইয়া? y মানে কিন্তু ভাইয়া u মাইনাস v। তাহলে আপনাকে যদি y বের করতে হয় তাহলে u জানা লাগবে, v জানা লাগবে। তার ভিতর v এর মান দেওয়া আছে, u দেওয়া নাই, u টা বের করতে হবে। u বের করতে হবে কোথা থেকে? x এর মান থেকে। কিভাবে? আমরা আবার জানি যে x u v। এই x এর মান দেখেন 11, u বের করব রেখে দিলাম, আর এই v এর মান দেখেন 1.5 দেওয়া আছে। এই 1.5 ইকুয়েশনে বিয়োগ করেন। 1.5 ইকুয়েশনে বিয়োগ করতে 11 এই 1.5 ইকুয়েশনে বিয়োগ হবে ইজ ইকুয়াল টু u। 11 থেকে 1 গেলে 10, তার থেকে 0.5 গেলে 9.5, তার মানে u ইজ ইকুয়াল টু 9.5। তার মানে আমরা u এর মান বের করে ফেললাম। এবার বসান, তাহলে y ইজ ইকুয়াল টু u এর মান 9.5 বের করছি, আর v এর মান তো দেওয়া ছিল 1.5, 9.5 থেকে 1.5 গেলে এটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে সেটা? জি, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, মুছে দিচ্ছি, যেভাবে ইচ্ছা করতে পারেন, শুধু এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এই বিষয়গুলো লাগবে, মাঝে মাঝেই লাগবে। হ্যাঁ, এই কয়টা জিনিস বারে বারে লাগবে সব জায়গাতে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 8 এর পরে আমরা করব হচ্ছে কোশ্চেন নাম্বার 9 সলভ করব। কোশ্চেন 9 দেখেন, স্থির পানিতে কোন ব্যক্তির বেগ, আচ্ছা স্থির পানিতে কোন ব্যক্তির বেগ 11 কিলোমিটার পার আওয়ার এবং স্থির পানিতে কোন ব্যক্তির বেগ 4 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বিপরীতে তার বেগ 3.5 কিলোমিটার পার আওয়ার, তবে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির বেগ কত? আচ্ছা, 9 নম্বরে কি বলছে দেখেন, কি কি দেওয়া আছে আগে বুঝেন। বলছে স্থির পানিতে কোন ব্যক্তির বেগ 4 কিলোমিটার পার আওয়ার। স্থির পানিতে বেগ মানে কিন্তু u, এটা 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এবার বলছে এবং স্রোতের বিপরীতে তার বেগ 3.5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বিপরীতে মানে y, 3.5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবং স্রোতের অনুকূলে ব্যক্তির বেগ কত? স্রোতের অনুকূলে বেগ মানে x এর মান কত, তাই কিনা? তাহলে আপনাকে বের করতে হবে x দেওয়া আছে, কি x বের করতে হবে, y আছে আর u আছে। তাহলে y u এই তিনটার মধ্যে রিলেশন আছে না? এই তিনটার মধ্যে রিলেশন এই যে u = x + y/2। এবার আমাকে এটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করা যাবে না, কেন? v এর মান দেওয়া নাই। তাহলে এটা ইউজ করি। তাহলে আমরা কি জানি u = x + y/2। এই u এর মান কত? 4। তাহলে x এর মান বের করতে হবে, রেখে দিলাম, আর y এর মান দেওয়া আছে কত? 3.5, এই যে 3.5, আর নিচে কত? 2। এই 2 দিয়ে পাশে গুণ করেন, তাহলে 4 4 দ্বিগুণ কত? একবারে লিখছি, 4 দ্বিগুণই 8, আর এই পাশে কত? x + 3.5। এবার 3.5 এর পাশে বিয়োগ করলে হয়ে গেল। তাহলে 8 - 3.5 = x। 8 থেকে 3 গেলে 5, আর 5 থেকে 0.5 দিলে 4.5, তাহলে উত্তর হচ্ছে 4.5। x এর মান হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার। জি, 4.5 কিলোমিটার পার আওয়ার। একদম সিম্পল টাইপের অংশ, এবং প্রিলিতে এই ধরনের প্রশ্নই আসে, দেখবেন আপনারা পরীক্ষা যেখানে দিয়েছেন, মানে বিভিন্ন জায়গাতে দেখবেন যে এই ধরনের প্রশ্নই আসে। হ্যাঁ, তারপরে আমরা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এখানে আলোচনা করব, নো প্রবলেম। আচ্ছা, বুঝে দিচ্ছি। এখন মনে করেন যে আপনার এই সূত্র মাথায় আসছে না, হতে পারে এরকম ধরনের ঘটনা, যদিও এই ধরনের ঘটনা না ঘটাই ভালো। আপনি মাথায় রাখবেন আপনাকে 4টা সূত্র সব সময় লাগবে, সেটা হচ্ছে এই 4টা, আর এইটা তো সব জায়গায় লাগছে, টাইম স্পিড ডিসটেন্সের যে কোনো অঙ্কে এই সূত্র অ্যাপ্লিকেবল লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, মনে করেন এই সূত্র আপনার মাথায় নেই, আপনাকে কি বের করতে হবে? x। তো x মানে কি? x মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ বা ব্যক্তির বেগ। তাহলে x = তো আমরা জানি যে u + v, এই হলো x এর মূল ফর্মুলা। তাহলে আমার x বের করতে হলে u লাগবে, v লাগবে, কিন্তু অঙ্কে u দেওয়া আছে, v দেওয়া নাই, তাহলে v টা বের করে নিয়ে আসতে হবে। v বের করার জন্য হেল্প হিসেবে দেওয়া আছে y। তাহলে আমরা কি জানি? y = কি জানি? u - v। y এর মান কত? 3.5 = u দেওয়া আছে কত? 4, আমরা v বের করব, রেখে দিলাম। এইবার দেখেন -v এই পাশে নিয়ে আসব, 3.5 এই পাশে নিয়ে যাব, একবারে ক্যালকুলেশন। -v এই পাশে আসা হবে +v, এই যে 4 ছিল থেকে গেল, আর এই 3.5 ওই পাশে গেলে -3.5। ক্লিয়ার? তাহলে v = 4 থেকে 3.5 গেলে 0.5, তার মানে স্রোতের বেগ হচ্ছে 0.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার বসান, তাহলে u এর মান 4 আর v এর মান কত? v এর মান 0.5, তাহলে যোগ করলে 4.5। দেখেন 4.5 কিন্তু আমাদের আসছিল। এটা করতে হতে খুব সময় লাগবে, বিষয়টা এরকম না, আশা করি বুঝছেন। হ্যাঁ, রিটেনে এই সূত্র ব্যবহার করতে পারবেন, এই যে দুটো ব্যবহার করতে পারবেন, এই দুটো ব্যবহার করে যোগ করবেন। হ্যাঁ, এটা সরাসরি লিখবেন না, আপনি বলবেন 1 আর 2 যোগ করে। রিটেন যখন আসবে বলবেন যে এই 1 আর 2 যোগ করে, 1 আর 2 যোগ করেই তো এটা আসছে, 1 আর 2 বিয়োগ করেই তো এটা আসছে, কথাটুকু বলবেন। এবং x y u v কি এগুলো একটু নোটেশন বলে দিতে হবে। ধরি স্রোতের অনুকূলে বেগ এত, প্রতিকূলে বেগ এত, কারণ অত বাংলা লেখার সময় নেই।
আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 এর পরে 7 নাম্বার প্রশ্ন, 9 এর পরে 6 নাম্বার প্রশ্ন দেখেন সবাই, 6 কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, 6 নাম্বার প্রশ্নে কি বলছে? রেজাল্ট তো আসবেই, x = u + d তেও রেজাল্ট আসবে। আমি তো কালকেও বলছি যে দুই ভাবেই করতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। স্রোতের বিপরীতে একটি নৌকা 42 মিনিটে 7 কিলোমিটার পথ অতিক্রম করে এবং স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? বের করতে হবে কি? বের করতে হবে স্থির পানিতে নৌকার বেগ মানে u। u = what? আগে বুঝতে হবে কি বের করতে বলছে। আচ্ছা, এবার বলছে স্রোতের বিপরীতে একটি নৌকা 42 মিনিটে 7 কিলোমিটার যায়। ওকে ফাইন। মিটার পথ অতিক্রম করে এবং স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ দেওয়া আছে মানে v 3 কিলোমিটার পার আওয়ার, এটা স্রোতের বেগ। ওকে ফাইন। এবার বলছে তাহলে আমাকে স্থির পানিতে নৌকার বেগ কত মানে ইউ কত? তাহলে দেখেন আপনাকে ইউ বের করতে হবে। ইউ বের করতে হবে, দেয়া আছে কি ভি। আর একটা ডেটা এখানে দেওয়া আছে দেখেন, স্রোতের বিপরীতে একটি নৌকা 42 মিনিটে 7 কিলোমিটার যায়। মনোযোগ দেন। তাহলে 42 মিনিট এটা হলো টাইম, 42 মিনিট টাইম। আর এই টাইমে কত ডিসটেন্স যায়? 7 কিলোমিটার। দেখেন 42 মিনিটে 7 কিলোমিটার। এই জায়গা থেকে আমরা স্পিড বের করে ফেলতে পারবো। দেখেন ডিসটেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে। এই যে ডিসটেন্স = স্পিড ইনটু টাইম। ডিসটেন্স, দেখেন ডিসটেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এখান থেকে আমরা স্পিড বের করে ফেলতে পারবো। কিসের স্পিড? স্রোতের প্রতিকূলে নৌকার স্পিড বের করে ফেলতে পারবো। বলবেন কেন? কারণ অঙ্কে বলা আছে এই যে 42 মিনিটে যে 7 কিলোমিটার যায় এটা স্রোতের প্রতিকূলে। তার মানে এখান থেকে যে স্পিডটা আসবে সেটা হলো স্রোতের প্রতিকূলে বেগ। আর স্রোতের প্রতিকূলে বেগ মানে হলো y। তার মানে এখান থেকে আমাদের যে স্পিডটা বের হবে সেটা হলো y। বুঝতে পারছো সেটা? যেখান থেকে কি হচ্ছে, একটি নৌকা 42 কিলোমিটার পথ অতিক্রম করে 7 মিনিটে। হ্যাঁ 7 মিনিটে, সরি 42 মিনিটে 7 কিলোমিটার পথ অতিক্রম করে। ওখানে একটু কারেকশন হবে 6 নাম্বার, এটা কারেকশন হবে প্লিজ। আমি শীটে ঠিক করে দেব, সমস্যা নেই। 42 মিনিটে 7 কিলোমিটার, প্লিজ একটু ঠিক করেন। কত নাম্বার? 6 নাম্বার। 42 মিনিটে 7 কিলোমিটার। 42 মিনিটে 7 কিলোমিটার, সরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। 6-7 করে দিব ভাই, কোনো সমস্যা নেই। 42 মিনিটে 7 কিলোমিটার, এই যে লিখে দিচ্ছি। 42 মিনিটে স্রোতের বিপরীতে একটি নৌকা 42 মিনিটে 7 কিলোমিটার পথ অতিক্রম করে। তারপরে ঠিক আছে। হ্যাঁ, তাহলে 42 মিনিটে 7 কিলোমিটার পথ অতিক্রম করে, তার মানে টাইম হলো 42 মিনিট আর যাচ্ছে কতটুকু? 7 কিলোমিটার। তাহলে এই যে টাইম দেওয়া আছে, ডিসটেন্স দেওয়া আছে, এখান থেকে আমরা স্পিড পাবো। এখন বলতে পারি এখান থেকে কোন স্পিড পাবো? যেহেতু এই যে ডিসটেন্সটা, টাইমটা দেওয়া আছে স্রোতের বিপরীতে, সুতরাং এখান থেকে যে স্পিডটা পাবো সেই স্পিডটা হলো বা গতিটা হলো স্রোতের বিপরীতে গতি বা বেগ। আর স্রোতের বিপরীতে নৌকার গতি বা বেগ হলো y। তার মানে এখান থেকে যে স্পিড পাবো সেটা হলো y। তাহলে আমরা কি জানি? ডিসটেন্স = স্পিড ইনটু টাইম। তাহলে আমরা স্পিড বের করব। তাহলে স্পিড রেখে দেন, টাইমটা নিয়ে আসেন। তাহলে ডিসটেন্স থাকলো, টাইম গুণ আছে, এই পাশে ভাগ হলো = স্পিড। আমার কথা কি বুঝছেন? এই ডিসটেন্স কত? ডিসটেন্স হলো 7 কিলোমিটার আর এই টাইম কত? 42 মিনিট এই স্পিডটাই কিন্তু y। এটাকে আর s রাখলাম না, কেন? y দিয়ে দিলাম। কেন? এটাই হচ্ছে স্রোতের প্রতিকূলের কথা বলা আছে। তার মানে এখান থেকে যে স্পিডটা আসছে সেটা স্রোতের প্রতিকূলের স্পিড। বুঝছেন? যে কেস দেওয়া থাকবে সেটা সেই কেসের। আচ্ছা, তাহলে ওয়াইটা, এই যে ওয়াই, মনোযোগ দেন। তাহলে এটা হলো কিলোমিটার আছে আর এটা আছে মিনিটে, কিন্তু আমাদের স্পিডের একক তো এই যে এখানে আছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখানে কিলোমিটার, এটা মিনিট। তাহলে তো হবে না ভাইয়া। এই মিনিটকে এখন ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে। কেন? 60 মিনিটে 1 ঘন্টা। এই মিনিটকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করছি কিন্তু। তাহলে যে y কি? 7 ইনটু 60 যাবে উপরে, নিচে হলো 42। 6 7 42, মনোযোগ দেন। 6 7 42, 6 10 60। তার মানে y কত? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে y এর মান কিলোমিটার পার আওয়ারে বের করলাম, 10 কিলোমিটার পার আওয়ার। বুঝা গেছে? এই যে y এর মানটা আসলে এখান থেকে আমাদের এই y এর মানটা লাগবে। কেন? এই যে y কত? 10 কিলোমিটার পার আওয়ার। বাস। এবার দেখেন আমাকে দেওয়া আছে y পাইছি, v দেওয়া আছে আর u বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? y কি জানি? y তো জানি u v। তাহলে u এর মান কত? u এর মান বের করব আর এই y এর মান দেওয়া আছে 10 আর v মান কত? 3। এই 10 এই পাশে যোগ করেন, তাহলে 10 এই 3 -3 এই পাশে যোগ হলে u। তাহলে 10 আর 3 কত? 13। তাহলে 13 কিলোমিটার পার আওয়ার। জি, 13 কিলোমিটার পার আওয়ার। 15/2 কেমনে?
এই জায়গাটা বুঝছেন কিনা? এই জায়গাটা কি, এই যে 42 মিনিটে যে 7 কিলোমিটার পথ অতিক্রম করে, হ্যাঁ ওখানে কিন্তু একটু খেয়াল রাখবেন, 42 মিনিটে 7 কিলোমিটার পথ অতিক্রম করে, তার মানে টাইম 42 মিনিট, ডিসটেন্স 7 কিলোমিটার। তাহলে এখান থেকে স্পিড বের করা যাবে। যেহেতু এই জিনিসটা নৌকা স্রোতের বিপরীতের কথা বলা আছে, তাহলে এখান থেকে যে স্পিড আসবে সেটা হলো স্রোতের বিপরীতের স্পিড, মানে হচ্ছে y। এখানে 60 দিয়ে ভাগ করার কারণ 42 মিনিট আছে, মিনিটকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ যদি মনে করেন তাহলে এখানে করে নিতে পারেন যে 42/60 আওয়ার, ঘন্টা। হ্যাঁ ক্লিয়ার কি বিষয়টা, কি বুঝছেন? কোনো সমস্যা? অনেকে ভুল এই জায়গা করে ফেলবে। সমস্যা থাকে বলেন। আচ্ছা তাহলে এটা গেল। এটা দেওয়ার পরে আমরা তাহলে করব হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। 7 মিনিটকে 7 মিনিট কোথায় পেলেন রে ভাই? 7 মিনিট কই পেলেন আপনি? কি 7 মিনিট কই পেলেন? বললাম যে 42 মিনিটে 7 কিলোমিটার, এখানে ভুল আছে। 42 কিলোমিটার তো না রে ভাই, 42 মিনিটে 7 কিলোমিটার। কি যে বুঝতেছেন আপনি, বুঝতেছেন? এটা দেখেন, স্ক্রিনে টাকা থাকলে তো হবে না, এটা দেখেন 42 মিনিটে 7 কিলোমিটার, তার মানে 42 মিনিট হলো সময়। আপনি 7 মিনিটকে 7 মিনিট এই 7 কিলোমিটারকে ঘন্টা কেমনে করবেন? 7 এটা তো কিলো, এটা তো টাইমই না। বুঝতে দিচ্ছি। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, এটা কত করলাম? 6 পরে 7 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7। আচ্ছা 7 নাম্বার প্রশ্নে কি বলছে? 7 নাম্বার প্রশ্নে বলছে স্থির পানিতে কোনো ব্যক্তি 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে। স্থির পানিতে কোনো ব্যক্তি 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে। দ্যাট মিন্স এটা কার মান? এটা কিন্তু ভাইয়া স্থির পানিতে, তার মানে কিন্তু এটা হচ্ছে ইউ এর মান। স্থির পানিতে লোকের বেগ 10 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 10 কিলোমিটার যায়, ঘন্টায় যায় 10 কিলোমিটার। আচ্ছা নৌকা চালাতে পারে। আচ্ছা স্রোতের বেগ ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ তার মানে ভি এর মান, ভি ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এবার বলছে যেতে 6 কিলোমিটার যেতে হলে স্রোতের বেগ ঘন্টায় 6 কিলোমিটার হলে, আচ্ছা স্রোতের অনুকূলে 80 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আচ্ছা এই হলো ইনফরমেশন দেওয়া আছে, আর আমাদের নির্ণয় করতে বলছে যে ডিসটেন্স যেতে হবে 80 কিলোমিটার। 80 কিলোমিটার ডিসটেন্স যেতে হবে, এবং সেটা কি স্রোতের অনুকূলে। মনোযোগ দেন প্লিজ, স্রোতের অনুকূলে যেতে হবে 80 কিলোমিটার, তাহলে আমার কত টাইম লাগবে? এই ডিসটেন্সটা যেতে কত সময় লাগবে বুঝেন? 80 কিলোমিটার যেতে আমার কত টাইম লাগবে, তাহলে নির্ণয় করতে বলছে টাইম, এবং ডিসটেন্স দেওয়া আছে কত? 80 কিলোমিটার। এবার আমাকে বলেন তো, আমরা কি জানি ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে আমি এই টাইম যদি বের করতে চাই, তাহলে টাইম রেখে দেন এই পাশে নিয়ে আসেন, তাহলে ডিসটেন্স স্পিড এই পাশে নিয়ে আসলাম ইজ ইকুয়াল টু টাইম। তার মানে টাইম টি ইকুয়াল টু কি? ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে ডিসটেন্স কত? ডিসটেন্স হলো 80 কিলোমিটার, আর স্পিড কত? এখন একটা বিষয়, যে স্পিড, এই স্পিডটা কিসের স্পিড? এই স্পিডটা কোথাকার স্পিড? মনোযোগ দেন, আমাকে নৌকা চালায় যেতে হবে কিন্তু স্রোতের অনুকূলে, তার মানে এই স্পিডটা হলো স্রোতের অনুকূলের স্পিড। বুঝে নিতে হবে বিষয়টা, ঠিক আছে? এটা হলো স্রোতের অনুকূলের স্পিড। কেন? কারণ আমি তো নৌকা চালায় স্রোতের অনুকূলে যাব, মানে যদি স্রোতের অনুকূলের কথা বলে তাহলে আপনি বুঝবেন স্রোতের অনুকূলের স্পিড। যখন বলবে স্রোতের প্রতিকূলের কথা তখন বুঝবেন স্রোতের প্রতিকূলের স্পিড। যখন বলবে স্থির পানির কথা তখন বলবেন স্থির পানিতে স্পিড। সোজা কথা। হ্যাঁ আচ্ছা, তার মানে এই এসটা কিন্তু এস না, এই এসটা হলো এক্স ভাইয়া, স্রোতের অনুকূলে স্পিড। আমরা স্রোতের অনুকূলে স্পিড কে এক্স ধরছিলাম না? তাহলে x আমরা কিভাবে বের করব? তাহলে x ইকুয়াল টু কি? u প্লাস v। এই যে u দিয়ে আছে 10 আর v দিয়ে আছে 6, তার মানে 16 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এবার এখানে 16 বসায় দেন x এর মান, তাহলে উত্তর হচ্ছে 5 16 তে 80, তাহলে 5 আওয়ার। তার মানে 80 কিলোমিটার পথ যদি স্রোতের অনুকূলে যেতে হয় তাহলে আমার টাইম লাগবে কত? 5 ঘন্টা। এটা হচ্ছে গাণিতিক সলভ। কিন্তু যে অঙ্ক ভালো বোঝে সে, তার এই অঙ্ক করতে মাত্র 10 থেকে 12 সেকেন্ড সময় লাগবে। কিভাবে? সে বুঝতে পারছে যে 80 কিলোমিটার যেতে হবে, 80 কিলোমিটার যেতে হবে স্রোতের অনুকূলে। তাহলে দেখেন তো, নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ 6, তাহলে অনুকূলে বেগ কত? 6 আর 10 কত? 16। সে বুঝে গেছে 16। তার মানে নৌকা প্রতি ঘন্টায় কিন্তু 16 কিলোমিটার পার আওয়ার যাবে স্রোতের অনুকূলে। তাহলে আমাকে যদি 80 কিলোমিটার যেতে হয়, তাহলে প্রতি ঘন্টায় যদি 16 কিলোমিটার যায়, তাহলে এরকম 80 কিলোমিটার যেতে কয় ঘন্টা লাগবে? 5 16 তে 80, বোঝাই যাচ্ছে 5 ঘন্টা লাগবে। সে দেখেই উত্তর বলে দিবে, কোনো সমস্যা নেই, যে ভালো বুঝে। আর বিষয়টা হচ্ছে গাণিতিক ভাবে কি, আমাদের সূত্র কি? ডিসট্যান্স ইকুয়াল
ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে আমার লাগবে টাইম, যে কয় ঘন্টা লাগবে। তাহলে টাইম ইকুয়াল টু কি, যে ডিসটেন্স স্পিড এই পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেল। তাহলে টাইম ইকুয়াল টু কি, ডিসটেন্স বাই স্পিড। তাহলে ডিসটেন্স হলো যেতে হবে 80 কিলোমিটার, স্পিড কত, এই স্পিডটা হলো স্রোতের অনুকূলের স্পিড। কেন? কারণ আমি যাচ্ছি যেহেতু স্রোতের অনুকূলে, তার মানে এই স্পিডটা হচ্ছে স্রোতের অনুকূলে। যদি আমি স্রোতের প্রতিকূলে যেতাম তাহলে কিন্তু এখানে এস এর জায়গা ওয়াই নিতাম, এস নিতাম না। জি ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন সবাই। মুছে দিচ্ছি এবার, পরবর্তী অঙ্কে যাব। আচ্ছা এবার দেখেন 7 পরে 10 নম্বরে চলে যাচ্ছি। 10, প্রশ্ন নাম্বার 10, প্রশ্ন নাম্বার 10। আচ্ছা, স্থির পানিতে নৌকার বেগ 15 কিলোমিটার পার আওয়ার ও স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার হলে 12 মিনিটে স্রোতের অনুকূলে কত পথ অতিক্রম করা যাবে। আচ্ছা আগে বোঝেন যে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ 15 কিলোমিটার পার আওয়ার, মানে ইউ এর মান হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। স্থির পানিতে নৌকার বেগ 15 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ মানে v = 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এখন আমাদের কি বলছে, 12 মিনিটে স্রোতের অনুকূলে কত পথ অতিক্রম করা যাবে। মনোযোগ দেন, 12 মিনিটে স্রোতের অনুকূলে কত পথ যাওয়া যাবে। তার মানে t = দেওয়া আছে ভাইয়া 12 মিনিট। 12 মিনিট, এটাকে ঘন্টা বানাই নেব, কারণ এগুলো সব কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে ঘন্টা বানাই নেন। তার মানে 12 মিনিটকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ, এত আওয়ার। মানে আপনি যদি মনে করেন 1/5 আওয়ার, কোনো সমস্যা নেই, যে 5 12 তে 60, হ্যাঁ 1/5 আওয়ার। তাহলে সময় দেওয়া আছে 12 মিনিট মানে 1/5 আওয়ার। তাহলে এই সময়ে স্রোতের অনুকূলে কত পথ যাওয়া যাবে, তার মানে কত ডিসটেন্স যাওয়া যাবে। এবার ডিসটেন্স d বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, ডিসটেন্স d = কি, স্পিড ইনটু টাইম ভাইয়া। কিন্তু এখন আমাদের স্পিড, কোন স্পিড লাগবে, যেহেতু আমরা এখানে কোন কিভাবে যাচ্ছি, স্রোতের অনুকূলে যাচ্ছি, তার মানে এই স্পিডটা হচ্ছে স্রোতের অনুকূলের স্পিড, মানে x ইনটু t। x মানে স্রোতের অনুকূল, হ্যাঁ স্রোতের অনুকূলে বেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগ কিভাবে পাওয়া যায়, এই দুটো যোগ করতে হয়, মানে u + v। তাহলে u হচ্ছে 15, v হচ্ছে 3, তার মানে কত, 18। বোঝা গেছে কি বিষয়টা? তাহলে এখানে 18 দেন, ইনটু টাইমের মান কত, 1/5। তার মানে 18 ডিভাইডেড বাই 5 এত কিলোমিটার, 18 ডিভাইডেড বাই 5 কিলোমিটার। তার মানে স্রোতের অনুকূলে 12 মিনিটে 18/5 কিলোমিটার যাওয়া যাবে। বোঝা গেছে সেটা, 18/5 কিলোমিটার। আচ্ছা এখন এই 18/5 কিলোমিটার অপশনে নাও থাকতে পারে। 18 কে 5 দিয়ে ভাগ করেন ভাই, 18 কে 5 দিয়ে ভাগ করেন, তাহলে কত হচ্ছে, 18 কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, থাকলো 3 পয়েন্ট দিয়ে 0, 5 6 30, বাস। তার মানে 3.6 কিলোমিটার। উত্তর হচ্ছে 3.6 কিলোমিটার। এখন দেখেন কোন কিছুকে 5 দিয়ে ভাগ করার একটা ট্রিক্স আছে, যদি মনে করেন নিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে কোন কিছুকে 5 দিয়ে ভাগ করার ট্রিক্সটা হচ্ছে উপরে যে রাশি থাকবে সেই রাশিকে দ্বিগুণ করে দিবেন, দ্বিগুণ করে দিবেন। তার মানে এই উপরে আছে 18, 18 কে দ্বিগুণ করলে কত হয়, 36। আর 36 দিবেন এবং এখান থেকে মাঝখানে মানে এই দিক থেকে পয়েন্ট 1 ঘর আগায় দিবেন, এই দিক থেকে পয়েন্ট 1 ঘর আগায় দিবেন, বাস। তাহলে উপরেরটাকে দ্বিগুণ করবেন, আর উপরে 18 36 করে দিলাম, মানে দ্বিগুণ, এখানে যা থাকবে দ্বিগুণ করে দিবেন। আর পয়েন্ট এই মাঝখানে পয়েন্ট না, মানে এই দিক থেকে পয়েন্ট 1 ঘর আগায় দিবেন। এটা করার কারণ কি সেটা আপনি জেনে নিতে পারেন। সেটা হচ্ছে আসলে উপরে 2 দ্বিগুণ করছি না, তার মানে উপরে কিন্তু আমি দ্বিগুণ করছি মানে 2 দিয়ে গুণ করছি। তাহলে উপরে তো 2 দিয়ে গুণ করার সুযোগ নাই, উপরে 2 দিয়ে গুণ করলে নিচেও 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে 18 দুগুণে হইছে 36 আর নিচে 5 দুগুণে 10 হইছে, আর 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট 1 ঘর আগে আসে। ঘটনা এই, ঠিক আছে? আশা করি বুঝছেন। জি ওকে, 3.6 কিলোমিটার। আচ্ছা উপর নিচে কি করা হয়েছে, 2 দিয়ে গুণ করা হয়েছে, এছাড়া কিছু না। ওকে, এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা কত নম্বর প্রশ্ন এবার? এটা ছিল 10, 10 এর পরে আমরা চলে যাব 11 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 11। 11 নম্বর প্রশ্নে কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। 11 নম্বর প্রশ্ন, এই যে 11 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আসার মতো, ঠিক আছে, আসার মতো একটা প্রশ্ন। স্থির পানিতে নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা কোন ব্যক্তি 30 কিলোমিটার পথ গমন করে পুনরায় ওই স্থানে ফিরে আসে। 30 কিলোমিটার পথ কোথাও যায়, মানে নদী পথে 30 কিলোমিটার যায়, আবার সেখানে ফিরে আসে, তার মোট কত সময় লেগেছিল? আচ্ছা তার মানে আগে বোঝেন যে একটা নদী পথ, এটা একটা নদী,
এই নদী পথের দৈর্ঘ্য হচ্ছে, নদীর দৈর্ঘ্য না, মানে সে যতটুকু পথ অতিক্রম করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, হ্যাঁ, নৌকা নিয়ে এখানে গেছে, আবার ফিরে আসছে। তাহলে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ মানে ইউ দেওয়া আছে, ইউ দেওয়া আছে কত, 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবং স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার, মানে ভি হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে 30 কিলোমিটার পথ, তার মানে এই যে এখান থেকে এইটুকু, এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে 30, এই টোটাল ডিসটেন্সটা কত, 30। এই 30 কিলোমিটার পথ এখান থেকে যাবে আবার ফিরে আসবে, তার এই আসতে যেতে কত সময় লাগবে টোটাল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এখানে দুইটা কেস, একটা হচ্ছে যাওয়া আর একটা হচ্ছে আসা। এই যাওয়া আসার মোট টাইমটা চাইছে, তাহলে এই যাওয়ার সময় ধরেন সময় লাগছে t1 আর আসার সময় টাইম লাগছে t2, এই দুটো যোগ করতে হবে। এখন অনেকে আমাকে বলতে পারেন, কেন ভাই যাওয়ার সময় যে কয় ঘন্টা লাগবে আসার সময় সেই কয় ঘন্টা লাগবে? বিষয়টা এরকম না, কারণ নদীতে যেহেতু স্রোত আছে, আপনি যদি যাওয়ার সময় স্রোতের অনুকূলে যান, মানে স্রোত যদি এদিকে যায়, আসার সময় তো আপনি স্রোতকে এদিকে পাচ্ছেন না, তাহলে আসার সময় আপনাকে স্রোতের প্রতিকূলে আসতে হচ্ছে। তার মানে এই ধরনের অঙ্কে বুঝে নিতে হবে যে যদি আপনি যাওয়ার সময় স্রোতের অনুকূলে যান, আসার সময় প্রতিকূলে আসছেন, এটা বুঝে নিতে হবে। অথবা আপনি যাওয়ার সময় প্রতিকূলে গেছেন, আসার সময় অনুকূলে আসছেন, যে কোনো একটা করতে পারে। তার মানে আমাকে এখানে বুঝে নিতে হবে, তার মানে যদি আপনি যাওয়ার সময় অনুকূলে যান তাহলে টাইম কম লাগবে, হ্যাঁ, আর আসার সময় তো প্রতিকূলে যদি আসেন তাহলে টাইম বেশি লাগবে। তার মানে যাওয়ার টাইম আর আসার টাইম কি এক হবে না, ডিফারেন্ট হবে, হ্যাঁ। এই জন্য ধরলাম যাওয়ার সময় টাইম লাগছে কি t1 আর আসার সময় টাইম লাগছে t2। আচ্ছা, যাওয়ার সময় এখান থেকে কত ডিসটেন্স গেছে, 30 কিলোমিটার, তার মানে ডিসটেন্স হলো 30 কিলোমিটার। আসার সময় কি, আসার সময় কিন্তু একই দূরত্ব, তার মানে আসার সময় ডিসটেন্স কত, 30 কিলোমিটার। এইবার বলেন যাওয়ার সময় স্পিড কত? যাওয়ার সময় আপনি ধরে নিচ্ছি অনুকূলে গেছেন, শোনেন, ধরে নেন যে যাওয়ার সময় অনুকূল, প্রতিকূল ধরলেও সমস্যা না, আসাটা প্রতিকূল। আচ্ছা, তাহলে যাওয়ার সময় কোন স্পিড নিতে হবে? যাওয়ার সময় যেহেতু আপনি অনুকূল ধরছেন, তাহলে অনুকূলে স্পিড মানে x ইজ ইকুয়াল টু কি, u প্লাস v। তাহলে u প্লাস v কত, u হচ্ছে 6, v হচ্ছে 4, তাহলে 6 এর 4 কত, 10, তাহলে x ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। আসার সময় তাহলে কি, আসার সময় তো প্রতিকূলে আসছেন, তার মানে প্রতিকূলে স্পিড y ইকুয়াল টু কি, u মাইনাস v। u মাইনাস v মানে হচ্ছে 6 মাইনাস 4, তাহলে এটা হলো 2 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন। আচ্ছা, এখন দেখেন আমরা কি জানি, আমরা জানি যে ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, কিন্তু আমাদের তো এখন টাইম বের করতে হবে যে যেতে কত সময় লাগছে, আসতে কত সময় লাগছে। মোট টাইম বের করতে হলে আগে যাওয়ার টাইম বের করতে হবে, আসার টাইম বের করে যোগ করতে হবে, তাই তো? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে যাওয়ার সময় তাহলে কত, যাওয়ার সময় কত টাইম লাগছে, তাহলে আমরা টাইম বের করব। তাহলে টাইম রেখে দেন, স্পিড এর পাশে নিয়ে আসেন, তাহলে ডিসটেন্স, এই স্পিডটা এর পাশে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু টাইম। তার মানে টাইম ইকুয়াল টু কি, ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। ক্লিয়ার সেটা? তাহলে যাওয়ার সময় যখন গেছেন তখন আপনার টাইম লাগছে কত, t1, এই জন্য আমরা দেব t1, t এর জায়গায় t1 ইজ ইকুয়াল টু কি, ডিসটেন্স বাই স্পিড। স্পিডের জায়গায় কত দেব, x, কেন, কারণ তো যাওয়ার সময় তো x বেগে গেছি, স্রোতের অনুকূলে গেছি, তাহলে ডিসটেন্স হলো 30 আর x হলো কত, 10, তার মানে কয় ঘন্টা লাগছে, 3 ঘন্টা। তার মানে যাইতে আমার 3 ঘন্টা লাগছে। এবার আসার সময় যদি আপনি টাইম বের করেন t2, মনোযোগ দেন, আসার এখান থেকে ফিরে আসছেন, ধরেন কত টাইম আছে, t2, তাহলে টাইম ইকুয়াল টু কি, ডিসটেন্স বাই স্পিড। বোঝা গেল বিষয়টা, টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড, তাহলে ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। স্পিডের জায়গায় কত দিব, প্রতিকূলে আসছি, তার মানে স্পিডের জায়গায় হবে y। তাহলে ডিসটেন্স কিন্তু এখানেও 30, কারণ এখান থেকে এখানে ফিরে আসবে তাও 30। এবার স্পিড কত, স্পিড হচ্ছে y এর মান 2, তাহলে এখানে লাগছে কত, 15 ঘন্টা। বোঝা গেছে? তার মানে যাওয়ার সময় লাগছে 3 ঘন্টা, আসার সময় লাগছে ভাইয়া 15 ঘন্টা, তার টোটাল টাইম হচ্ছে 18 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত, 18 ঘন্টা। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? অঙ্কটা খুবই দ্রুত করা যাবে, কোনো সমস্যা নাই, আগে বোঝার বিষয়টা আমি বুঝালাম। তাহলে অতএব মোট সময় লাগবে, গিয়ে ফিরে আসতে মোট সময় লাগবে, তাহলে t1 প্লাস t2 ইজ ইকুয়াল টু 3 প্লাস 15, 3 ঘন্টা প্লাস 15 ঘন্টা মানে 18 ঘন্টা। বোঝা গেল কি বিষয়টা? কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা বলেন? 18 ঘন্টা। জি, এখন এটা একদম সিম্পল, এত মানে শুনেন, এইগুলা কনসেপ্ট কিন্তু আপনার লাগবে, যে সূত্র আকারে সাধারণ কনসেপ্ট লাগবে। রিটেন পরীক্ষা যদি যখন দিবেন ব্যাংক ট্যাঙ্কে, তখন কিন্তু এগুলো প্রত্যেকটাই লাগবে। শুধু এইটার জন্য না, কনসেপ্ট বোঝার জন্য, যে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে টাইম কি, ডিসটেন্স কে স্পিড দিয়ে ভাগ করে টাইম পাওয়া যাবে, কত টাইম লাগছে বুঝে দিচ্ছি। এখন দেখেন যে এটা কিভাবে খুব দ্রুত করা যায়। অনেকে আবার বইয়ে বিভিন্ন শর্টকাট দেওয়া থাকে। দেখেন ইউ কত, ইউ দেওয়া ছিল কিন্তু 6 স্রোতের অনুকূলে, হ্যাঁ, আর ভি কত, ভি হচ্ছে 4। আচ্ছা,
তো এখানে শর্টকাট দেওয়া আছে কি, শর্টকাট দেওয়া আছে যে যত টাইম লাগবে টোটাল টাইম ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই, হ্যাঁ, ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি প্লাস ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। কোনো প্যাসের অঙ্ক না, একদমই সহজ অঙ্ক, 1 মিনিট লাগবে না, আমি অঙ্ক করে দিচ্ছি, 1 মিনিট লাগবে না, এটা কোনো প্যাসেরই অঙ্ক না। আপনি যাওয়ার সময় আগে চিন্তা করেন এখানে দুইটা টাইম বের করতে হবে, গিয়ে ফিরে আসা না, গিয়ে ফিরে আসা। তাহলে যাওয়া আসাকে যদি আপনি একসাথে কাউন্ট করেন হচ্ছে না। শোনেন, যারা মনে করছেন যে যাওয়া 30 আসছে 30, টোটাল 60 কিলোমিটার, একবারে করবো ভাই, একবারে 60 কিলোমিটার, ডিসটেন্স ইকুয়াল টু 60 কিলোমিটার, ঠিক আছে ভাই, ডিসটেন্স ইকুয়াল টু 60 কিলোমিটার, ঠিক আছে। তাহলে স্পিড কি নেবেন, স্পিড কি নেবেন, কারণ যাওয়ার সময় স্পিড একরকম, আসার সময় স্পিড আরেক রকম, তাহলে আপনি স্পিডটা কি নেবেন বলেন, আমার কথা কি বুঝছেন? তার মানে স্পিড তো যাওয়ার সময় একরকম, আসার সময় একরকম, তাহলে তো আমি একসাথে এই অঙ্ক করা যাচ্ছে না, এই জন্য যাওয়ার পার্টটা আলাদা করে নিতে হবে, আসার পার্টটা আলাদা করে নিতে হবে। কেন আমি আলাদা করে করছি, যে যাওয়ার হিসাবটা, যাওয়ার জন্য কত সময় লাগছে সেটা বের করছি, তারপর আসার জন্য কত সময় লাগছে সেটা বের করে তারপর যোগ করছি। কেন? খুব শখ হয়েছে আমার যে দুইটা আলাদা আলাদা করে করবো না। আসলে বিষয়টা হচ্ছে যাওয়া আসার টোটাল ডিসটেন্স 60 কিলোমিটার, ঠিক আছে, কিন্তু এই 60 কিলোমিটার তো স্পিড সমান না, যাওয়ার সময় একরকম, যাওয়ার সময় একরকম, আসার সময় একরকম, এই জন্য তো কি আমাকে যাওয়ার সময় একরকম টাইমটা বের করতে হবে আলাদা করে, আসার সময় টাইমটা আলাদা করে করতে হবে, কারণ দুইটা তো দুই রকম স্পিড। তবে হ্যাঁ করা যাবে, এটা কিন্তু করা যাবে, করার উপায় আছে, ঠিক আছে। তার জন্য আবার গড় বেগ বের করে নিতে হবে, গড় দ্রুতি বের করে নিতে হবে, সে গড় দ্রুতি বের করে নেওয়ার সিস্টেম আছে। গড় দ্রুতি বের করে নেওয়া 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 হতে পারে, আমি বলছি হতে পারে, শিওর না, করে দেখাচ্ছি। তাহলে v1 এখানে কত, 6 তে 10 ইনটু কত 2 ডিভাইডেড 10 আর 2 12, আচ্ছা 6 দুগুণী 12, 3 দুগুণী 6, তাহলে 10/3, এটা হলো গড় বেগ। গড় দ্রুতি বের করে নিলাম। এবার টোটাল ডিসটেন্স কত 30, দ্রুতি কত 10/3, দেখি 30 ইনটু 3/10, এটা ক্যান্সেল, 3 3 9 হলো না, আচ্ছা এটা 60, টোটাল ডিসটেন্স 60, তাহলে 60, এই যে 3 6 18 হইছে। গড় দ্রুতি বের করে নিলে হবে, জি জি জি, এই যে 18 গড় দ্রুতি বের করে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এটা দিয়ে গড় দ্রুতি বের করতে হবে। গড় দ্রুতি বের করে তারপরে একটা ডিসটেন্স দিয়ে বের করলে 18 কিলোমিটার আসবে, কোনো সমস্যা নেই, করা যাবে। কিন্তু তার জন্য গড় দ্রুতি বের করতে হবে, দ্রুতি তো সমান না, আবার গড় দ্রুতি বের করার সময় আবার যোগ করে 2 দিয়ে ভাগ করেন না। আজকে অঙ্ক করাবো গড় দ্রুতির অঙ্ক, যদি পর্যন্ত যেতে পারি, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখেন আপনাকে আমি এটা কিভাবে আপনি 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করবেন আমি বলে দিচ্ছি, দেখেন ভালো করে বুঝবেন। এই যে আপনি বুঝেন যে এটা 30 কিলোমিটার, টোটাল ডিসটেন্স কত 30 কিলোমিটার, বুঝছেন কি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা একবারে করতে চাই তারা সহজ সরল, সহজ সরল, ঠিক আছে। এবার দেখেন 30 কিলোমিটার ডিসটেন্স, এখান থেকে এটাও 30 কিলোমিটার, আপনি যে নৌকা চালায় যে যাবেন, এটা নৌকা, নৌকা, এই নৌকা নিয়ে এখান থেকে এখানে যাবেন, তাহলে স্রোতের বেগ সরি নৌকা, স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 6, স্রোতের বেগ হচ্ছে v = 4। এখন আপনি বলেন তো যাওয়ার সময় যদি স্রোতের অনুকূলে যান তাহলে কত বেগ যেতে পারবেন, 6 তার মানে আপনার বেগ হবে, স্পিড হবে কিন্তু 10। তাহলে ভাবেন 30 কিলোমিটার যাবেন প্রতি ঘন্টায়, স্পিড মানে তো প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়, 10 কিলোমিটার পার আওয়ার, তাই না? স্রোতের অনুকূলে যাওয়ার সময় স্রোতের অনুকূল ধরছি, তাহলে বলেন 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার যান তাহলে 30 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগবে, এটা দেখে বোঝা যাচ্ছে। এবার আসার সময়, ফিরে আসার সময় ডিসটেন্স 30, কিন্তু স্পিডটা হবে এবার স্রোতের প্রতিকূলে, তার মানে 6 - 4, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে এবার 30 কিলোমিটার আসতে হবে, কিন্তু প্রতি ঘন্টায় তো আপনি 2 কিলোমিটার করে আসছেন, তাহলে 30 কিলোমিটার যদি আসেন আর প্রতি ঘন্টায় যদি 2 কিলোমিটার করে আসেন তাহলে 30 কিলোমিটার আসতে 15 × 30 15 ঘন্টা লাগবে, তাহলে এলো 3 ঘন্টা 15 ঘন্টা, টোটাল কত 18 ঘন্টা, ভাইয়া 18 ঘন্টা। জি ওকে, আচ্ছা মুছে দিচ্ছি। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা কত 11 ছিল, 11 পরে 12 নম্বর প্রশ্ন দেখেন। আচ্ছা 12 নম্বর প্রশ্নে কি বলছে, 12 নম্বর প্রশ্ন বলছে স্রোতের অনুকূলে এই স্থান হতে বি স্থানে গিয়ে পুনরায়, আপনারা অঙ্কটা আশা করি বুঝতে পারছেন, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। যাওয়ার জন্য আলাদা করে টাইম বের করবেন, আসার জন্য আলাদা করে টাইম বের করবেন, ব্যাস। স্রোতের অনুকূলে এই স্থান হতে বি স্থানে গিয়ে পুনরায় এই স্থানে ফিরে আসতে, আচ্ছা পুনরায় এই স্থানে ফিরে আসতে 8 ঘন্টা সময় লাগে। যদি স্রোতের বেগ 2 কিলোমিটার
পার আওয়ার ও স্থির পানিতে নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার হয়, তবে এ ও বি স্থানের মধ্যকার দূরত্ব কত? আচ্ছা দেখেন এখানে কি বলছে, আগের অঙ্কে দেওয়া ছিল ধরেন এটা একটা স্থান এ, এটা একটা স্থান বি, এই এ থেকে নদী পথে বি তে যাবেন। স্থির পানিতে নৌকার বেগ কত? ওই দিন স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা স্রোতের বেগ ভি ইকুয়াল টু দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, স্থির পানিতে নৌকার বেগ ইউ ইকুয়াল টু দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা ঠিক আছে, এবার কি বলছে, এখান থেকে এখানে যে আবার এখান থেকে এখানে ফিরে আসতে মোট লাগছে 8 ঘন্টা সময়, মোট লাগছে কত? 8 ঘন্টা সময়। জি, আর আগের অঙ্কে এই ডিসটেন্সটা দেওয়া ছিল, আর এখানে এই ডিসটেন্সটাই বের করতে বলছে, ডিসটেন্সটাই বের করতে বলছে। ধরে নিচ্ছি এই ডিসটেন্সটা হলো ডি, এইটুকু এখান থেকে যে এখানে গেলাম এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব এটা 30 কিলোমিটার দেওয়া ছিল আগের অঙ্কে, আর এখানে ধরে নিচ্ছি এটা ডি, এটাই বের করতে হবে। আচ্ছা কি দেওয়া আছে, এখান থেকে এখানে গেছি আর এখান থেকে এখানে আসছি, টোটাল টাইম লাগছে 8 ঘন্টা। মনোযোগ দেন, তাহলে এখান থেকে এখানে যেতে যদি টি1 সময় লাগে আর এখান থেকে এখানে যদি ফিরে আসতে টি2 সময় লাগে, এই টি1 আর টি2 এর যোগফল 8 ঘন্টা, এটা দেওয়া আছে। তাহলে শর্ত কি, তাহলে প্রশ্ন মতে টি1 প্লাস টি2 ইজ ইকুয়াল টু 8, এই হলো শর্ত। এই টি1 কি যাওয়ার সময়, এই টি2 কি আসার সময়। এখন আপনি ধরে নেবেন যে ধরি যাওয়ার সময় অনুকূলে গেছে, আসার সময় প্রতিকূলে আসছে, ব্যাস। এইবার বলেন আমরা কি জানি, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম এই যে স্পিডে দেখেন এই ডিসটেন্স এখানে আছে, স্পিডটা একটু ভাগ করে দেন, ইজ ইকুয়াল টু টাইম, তাহলে টাইম ইকুয়াল টু হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে এখানে যেহেতু টাইম আছে তাহলে আমাকে কি করতে হবে, এই টাইমকে এখন ডিসটেন্স আর স্পিডে নিয়ে আসতে হবে। এখন বলতে পারেন কেন ভাই টাইমকে কেন ডিসটেন্স স্পিডে নিয়ে আসতে হবে, কারণ আমাকে তো বের করতে হবে ডিসটেন্স, তাহলে টাইম রাখলে চলবে না, এই টাইমকে এখন ডিসটেন্সে কনভার্ট করতে হবে, তাহলে টাইম মানেই তো ডিসটেন্স বাই স্পিড, সুতরাং আমাকে এখন এই টাইমকে ডিসটেন্স বাই স্পিডে নিয়ে আসতে হবে। তাহলে টাইম মানে কি, ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। এখন বলতে পারেন এটা কি স্পিড নিব, ভাইয়া যেহেতু আপনি ধরে নিচ্ছেন যে যাওয়ার সময় স্রোতের অনুকূল, তার মানে এখানে স্পিডের জায়গায় হতে হবে অনুকূলের স্পিড মানে x, বুঝেন কিন্তু বিষয়টা, অনুকূলের স্পিড মানে কিন্তু x প্লাস t2 মানে হচ্ছে আসার সময়, সেক্ষেত্রে ডিসটেন্স কত ভাইয়া d, টাইম মানে কিন্তু ডিসটেন্স বাই স্পিড, তাহলে এটা হলো যাওয়ার টাইম, তাহলে ডিসটেন্স বাই যাওয়ার স্পিড, এটা হলো আসার টাইম, তাহলে ডিসটেন্স বাই আসার স্পিড। আসার সময় তো ডিসটেন্স 30, d একই ডিসটেন্স, তাহলে আসার সময় স্পিড কত, স্পিড হচ্ছে স্রোতের প্রতিকূলে আসছে মানে y ইজ ইকুয়াল টু 8। এখন আমাকে বলেন তো এই x আর y কি, x হলো u প্লাস v, তাহলে u হলো 4 আর v হলো 2 6, তাহলে y কি, y হচ্ছে u মাইনাস v, তার মানে হচ্ছে 4 মাইনাস 2 হচ্ছে 2, এই যে। তাহলে ডিসটেন্স বের করব, x এর মান হচ্ছে 6, ডিসটেন্স বের করব, y এর মান হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 8। লসাগু করেন, লসাগু হচ্ছে 6, তাহলে এখানে থাকছে হচ্ছে d প্লাস এখানে হচ্ছে 3d ইজ ইকুয়াল টু 8। বুঝা গেছে কি বিষয়টা? আচ্ছা আচ্ছা এখানে 6। আচ্ছা এবার দেখেন উপরে থাকছে কত 4d আর নিচে থাকছে কত 6 ইজ ইকুয়াল টু 8। এই 4 দিয়ে এটাকে দুইবার যায়, তাহলে d থাকলো আর 6 এর পাশে 2 এর সাথে গুণ হয়ে 6 গুণ 2 কত 12 কিলোমিটার। আশা করি বুঝতে পারছেন, তাহলে উত্তর হচ্ছে 12 কিলোমিটার, 12 কিলোমিটার। জি, এখন কেউ যদি এত কিছু, কেউ যার মাথায় এই যে তিনটা সূত্র আছে যে ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে টাইম ইকুয়াল টু ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড, স্পিড ইকুয়াল টু ডিসটেন্স ডিভাইডেড টাইম, যার এইগুলা বারে বারে বের করতে হয় না, সে তো খালি এই লাইন লিখে কাজ সেরে ফেলবে, সেখানে এক্স ওয়াইও দিবে না, একবারেই লিখে দিবে। সে তো জানে যে এই টাইমটা হচ্ছে যাওয়ার সময়, তো যাওয়ার সময়টা যদি আমি স্রোতের অনুকূলে যাই তাহলে ডিসটেন্স ডিভাইডেড বাই স্রোতের অনুকূলের বেগ, আর অনুকূলের বেগ মানে এই দুটো যোগফল, তাহলে 4 আর 2 6। এত কাহিনী তো সে করবে না। ক্লিয়ার আছে কি বিষয়টা? জি বুঝছেন না? যাওয়া আসার নিয়ম মানে তো যাওয়া আসার নিয়মই তো করলাম, বুঝলাম না আমি বুঝিনি আপনার কথা। যাওয়া আসার নিয়মে করবো মানে বুঝিনি, আপনি লিখে বলেন, ভালোভাবে বলেন যে কি যাওয়া আসার, এটা তো যাওয়া আসার নিয়মে করলাম। এই যে যাওয়ার কাহিনী আছে এই যে এইটুকু হলো যাওয়ার সময়, এটা হলো আসার সময়। তা আমি তো, আপনি যাওয়া আসা লিখবেন, আপনি লিখবেন যে যাওয়া আসা, সেখানে আপনি লিখবেন এই যে এখানে লিখবেন যে যাওয়ার ক্ষেত্রে লিখবেন ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, হ্যাঁ, তখন এটাকে দিবেন হচ্ছে t1। আচ্ছা তাহলে t1 ইকুয়াল টু লিখবেন ডিসটেন্স ডিভাইড বাই স্পিড, এই স্পিডের জায়গায় দিবেন হচ্ছে x, এইগুলো লিখে তারপরে t2 বের করবেন, ডিসটেন্স ডিভাইড y,
তারপরে প্রশ্ন মতে t1 + t2 = 8, এই যেগুলো বসাবেন উত্তরে কোনো সমস্যা নেই। যাওয়া আসার যে আলাদা আলাদা করে বের করে যখন এখানে আসছিলাম সেগুলো না লিখে একবারে লিখছি। যাওয়ার টাইম t1 আপনি ধরে নেবেন যে t1 হচ্ছে যাওয়ার টাইম, t2 হচ্ছে আসার টাইম, তাহলে যাওয়ার টাইম প্লাস আসার টাইম মিলে 8 ঘন্টা। এগুলো বাংলা তো, এত বাংলা তো বললে তো একটা অঙ্কে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা 13 নম্বর প্রশ্ন দেখেন, আপনি ভিডিওটা আবার দেখবেন তাহলে বুঝবেন যে এই অঙ্কটা আগে যেভাবে করালাম তাই লিখেছি, আগে যা করাইছি ঠিক তাই লিখছি। আমি দুই টান দিয়ে এই পাশে যাওয়া এই পাশে আসা লিখি নাই বলে আপনার কাছে এরকম মনে হচ্ছে। যাওয়া আসা, এই যাওয়ার ক্ষেত্রে t1, যাওয়ার ক্ষেত্রে t2 বের করে t1 + t2 = 8 ওটা লিখতাম। একবারে লিখতে হবে, অত সময় নাই পরীক্ষা হলে, বুঝতে হবে সেটা। হ্যাঁ আচ্ছা 13 নম্বরে কি বলছে দেখেন, 13 নম্বরে বলছে স্রোতের বেগ 2 কিমি/আওয়ার, স্রোতের অনুকূলে কোনো দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। এই যে এবার কাহিনী ঘটে গেছে, স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। স্থির পানিতে নৌকার বেগ কত বের করতে বলছে, কিসের মান? স্থির পানিতে নৌকার বেগ মানে ইউ বের করতে বলছে। এখন এখানে যে একটা কথা বলছে যে স্রোতের অনুকূলে কোন দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। হ্যাঁ এই যে স্রোতের অনুকূলে, তার মানে অনুকূলে কোথাও যাওয়ার টাইম এবং প্রতিকূলে কোথাও যাওয়ার টাইম দেওয়া আছে। এখন দেখেন আমরা জানি ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে স্পিড নিয়ে টাইমটা এখানে নিয়ে আসেন তো, তাহলে টাইম ইকুয়াল টু কি ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। এই ডিসটেন্সটা তো ধ্রুবক, তার মানে কি টাইম সমানুপাতিক 1/স্পিড, তার হচ্ছে সময় হচ্ছে স্পিডের ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে স্পিড যদি বেশি হয় সময় কম লাগবে, ব্যস্তানুপাতিক রিলেশন মানে এটা বেশি হলে এটা কম লাগবে, এটা কম হলে এটা বেশি লাগবে। এই ডিসটেন্স তুলে দিচ্ছি, এই যে ধ্রুবক, ডিসটেন্স ধ্রুবক কেন? কারণ একই দূরত্বের কথা বলছে, একই দূরত্বের কথা বলছে, যে একই দূরত্ব মানে এটাই শেষ অঙ্ক, নৌকা স্রোতের এটাই শেষ অঙ্ক, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই। তাহলে দেখেন যে দূরত্ব স্রোতের অনুকূলে গেলে যে সময় লাগে প্রতিকূলে আসতে তার দ্বিগুণ সময় লাগে ওই একই ডিসটেন্স। তার মানে ডিসটেন্সটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা তুলে দিলে সমানুপাতিক চিহ্ন আসে। তাহলে টাইমের সাথে স্পিডের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক রিলেশন? ব্যস্তানুপাতিক। তার মানে স্পিড বেশি হলে টাইম কম হবে অবশ্যই। যদি জোরে চলেন, কোথাও যদি আপনি জোরে যান তাহলে টাইম কম লাগবে না, আর কোথাও যদি আস্তে যান স্লো যান তাহলে টাইম বেশি লাগবে। তাই এই জন্য টাইম এবং স্পিডের রিলেশনটা ব্যস্তানুপাতিক। আচ্ছা তার মানে বিষয়টা হলো স্রোতের অনুকূলের টাইম আর স্রোতের প্রতিকূলের টাইমের একটা রিলেশন দেওয়া আছে। তাহলে স্রোতের অনুকূলের টাইম যদি t1 হয় আর স্রোতের প্রতিকূলের টাইম যদি t2 হয়, মনোযোগ দেন, অনুকূলের টাইম t1 মানে অনুকূলে ওই জায়গাতে যেতে t1 সময় লাগে আর প্রতিকূলে ওই জায়গাতে যেতে t2 সময় লাগে, তাহলে অনুকূলের টাইমটা কম না? হ্যাঁ, তাহলে এই যে টাইম t1 is to t2 is equal to 1:2 এই বিষয়টা দেওয়া আছে। দেখেন কিভাবে, ওই যে বলছে যে অনুকূলে, স্রোতের অনুকূলে কোন দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। অনুকূলে যে সময় লাগে, অনুকূলে লাগে t1 আর প্রতিকূলে লাগে t2, তাহলে এই প্রতিকূলে লাগে এই t1 এর দ্বিগুণ, তার মানে t2 is equal to 2t1 এটা বলা আছে। তাহলে এই t1 টা রেখে দেন, t1 টা এই পাশে নিয়ে আসেন, তাহলে t2 এই t1 টা এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করে দিলাম is equal to 2, নিচে 1 আছে, তাহলে t2 is to t1 equal to 2:1, উল্টায় লিখলে t1 is to t2 equal to 1:2। এটা আপনাকে এইভাবে এত কিছু বের করার সুযোগ নাই, আপনি মাথায় রাখবেন টাইমের সমান একটা হলো দ্বিগুণ বলছে, তার মানে একটা 1 হলে আরেকটা 2, এটা বোঝা যায় না? যদি হয় 3 গুণ তাহলে একটা 1 হলে আরেকটা 3, সোজা কথা। এখন কোনটা 1 কোনটা 3 এটা আপনি এমনি বুঝবেন, এগুলা সম্পর্ক জানা লাগবে না। প্রশ্ন হচ্ছে কিভাবে, আপনি তো জানেন যে কোন টাইমটা বেশি হবে, কোন টাইমটা বেশি, নিশ্চয়ই অনুকূলের টাইমটা কম আর প্রতিকূলের টাইমটা বেশি, তার মানে এই 3 হলো প্রতিকূলের টাইম লাগছে 3 ঘন্টা আর অনুকূলের টাইম লাগছে 1 ঘন্টা, বিষয়টা এরকম। আচ্ছা তাহলে এই টাইমের কথা থেকে আমরা এই যে টাইমের যে রেশিওটা দেওয়া আছে না, যে টাইম দেখেন বলা আছে যে টাইম কি দ্বিগুণ লাগে, প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে, অনুকূলে যেতে যে সময় লাগে। এই টাইমের রিলেশন থেকে আমরা স্পিডের রিলেশনে চলে যাব, ঠিক আছে? তাহলে টাইম হচ্ছে t1 is to t2 is equal to দেওয়া আছে কি 1:2, এই t1 হচ্ছে অনুকূলে যেতে যে সময় লাগছে, t2 হচ্ছে প্রতিকূলে যেতে যে সময় লাগছে 1:2, এটা দেওয়া আছে, প্রতিকূলে টাইম বেশি।
তাহলে অনুকূলের টাইম যদি t1 হয় তাহলে অনুকূলের স্পিড কত ভাইয়া? অনুকূলের স্পিড হলো x আর প্রতিকূলের স্পিড কত ভাইয়া? y। তাহলে এদের স্পিডের অনুপাত হবে এদের উল্টা 2:1। কেন? কারণ টাইম আর স্পিডের রিলেশনই তো উল্টা। তাহলে টাইম যে অনুপাতে থাকবে স্পিডটা রিভার্স অনুপাতে হবে, এই কথাটা বলছি আমি। বোঝা গেছে কি বিষয়টা? তাহলে আমাদের কাজ হচ্ছে এই ভিতরে আসে না, যাও 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 ক্লাস শেষ করি। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, অনেক অঙ্কে কিন্তু এরকম থাকবে যে অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে যেতে তার 4 গুণ সময় লাগে, তার 2 গুণ সময় লাগে, তার 3 গুণ সময় লাগে, এই কথাগুলো বলা থাকবে। সেই টাইমের অনুপাত থেকে আপনি স্পিডের অনুপাত বের করবেন, এটা হলো আপনার কাজ। আমার কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে অনুকূলের স্পিড ইজ 2, প্রতিকূলের স্পিড ইজ ইকুয়াল টু 2:1। কিন্তু আপনি বলতে পারেন ভাই অঙ্কে তো স্পিডের অনুপাত দেওয়া নাই, অঙ্কে আছে টাইমের কথা বলছে, তাই না? টাইমের কথা বলছে। তাহলে টাইমের কথা বলছে, কিন্তু টাইমের থেকে তো স্পিডের অনুপাত চলে আসবে। টাইমের অনুপাত দেওয়া থাকলে তো স্পিডের অনুপাত চলে আসবে। টাইমের অনুপাত যেরকম দেওয়া থাকবে স্পিডের অনুপাত তার রিভার্স হয়ে যাবে, সোজা কথা। আচ্ছা, তাহলে এখানে বলা আছে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। তার মানে প্রতিকূলে লাগে 2 ঘন্টা, অনুকূলে লাগে 1 ঘন্টা। এটা হলো সময়ের অনুপাত। তাহলে স্পিডের অনুপাত কি হবে? স্পিডের অনুপাত হবে অনুকূলের স্পিড হবে হচ্ছে x = 2, প্রতিকূলের স্পিড হবে x = 1। টাইম যা স্পিড তার উল্টা, সোজা কথা। এটা বুঝলেই হইছে। আচ্ছা, তাহলে অঙ্কে দেওয়া থাকে টাইমের অনুপাত, আমরা স্পিডের অনুপাতে নিয়ে চলে আসবো, ব্যাস। তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই কোন স্পিডটা বেশি হবে? হ্যাঁ, বিড়াল বিড়াল, জি বিড়াল। ও ক্লাস শেষ, ক্লাসের মাঝেই চলে আসে। ক্লাসে মানে আমার ঘুমিয়ে থাকতে চাই সব সময়। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন বিষয়টা হচ্ছে, তাহলে এখানে আমার হচ্ছে x আর y। x হলে কি সময়ে, সরি স্রোতের অনুকূলে বেগ, আর y হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ। আপনি এটা পাগলেও বোঝে যে x এর মান বেশি, কারণ অনুকূলে বেশি হবে আর প্রতিকূলে কি হবে? কম হবে। তাইলে এখানে তো বুঝতে পারছেন যে এই x:y এটা কত হবে? বলেই দিছে যে একটা আর একটা দ্বিগুণ, তার মানে একটা 1 হলে একটা 2 হবে। তাহলে এদের মধ্যে কোনটা 1 হবে কোনটা 2 হবে এটা পাগলেও বোঝে যে এই যে x এর মান হবে 2 আর y এর মান হবে 1। আচ্ছা, বোঝা গেছে? তাহলে x:y = 2:1। এইটা হলো মানে এই অঙ্কের সার সংক্ষেপ হলো এই যেটুকু, এই জায়গাটা বুঝতে হবে। এখন অনেক সময় বলবে যে অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় লাগে, তখন আপনি বুঝবেন যে x:y = 3:1। ওকে, আচ্ছা এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি, মূল অঙ্কে। দেওয়া আছে কি স্রোতের বেগ দেওয়া আছে। তাহলে স্রোতের বেগ দেওয়া আছে কত? স্রোতের বেগ v = দেওয়া আছে কত? 2 কিলোমিটার/আওয়ার। ওকে ফাইন। আচ্ছা, তারপর বলছে স্থির পানিতে নৌকার বেগ কত? স্থির পানিতে নৌকার বেগ মানে u এর মান কত? u বের করতে হবে। এখন দেখেন x:y = 2:1 আছে, তাহলে আমি ধরে নিই x = 2m। এখন অনেকে আমাকে বলবে 2m কেন ধরলেন? কারণ মনে করে দেখেন আমরা এরকম করতাম না যে a:b = 3:4, তখন ধরতাম যে a = 3x, b = 4x ধরতাম না। এখন বলতে পারেন যে ভাই এখানে m কেন ধরলেন? ভাই এখানেই তো x আছে, আবার যদি এখানে x ধরেন তাহলে ঝামেলা, এজন্য m ধরছি। আপনি m ধরে কি ধরেন কোনো সমস্যা নেই, অনুপাতের কনসেপ্ট। হ্যাঁ, তাহলে x = 2x, তাহলে y = কি হবে? 1x, মানে সরি 1m, মানে এইটা। এখন দেখেন আমরা আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে v এর মান বের করতে হবে, u এর মান আছে কি? আছে হলো x এর মান, দেখেন দেওয়া আছে x আর y দেওয়া আছে। তাহলে আমরা কি v = কি জানি? দেখেন u যদি বের করতে চাই x আর y দেওয়া আছে। আচ্ছা v = কি বলেন তো? v = সমস্যা নাই। আচ্ছা u = আমরা কি জানি? x + y / 2, x - y / 2 জানি না? তাহলে v = কত দেওয়া আছে? 2। তাহলে u কত হচ্ছে? x এর মান কত? 2m মাইনাস y এর মান m / 2। আচ্ছা সমস্যা নেই। দেখেন আমরা বের করব কিসের মান? u এর মান। তাহলে u আমাদের সূত্র কি? x + y / 2। এই হলো আমাদের u এর সূত্র, তাই তো? সরাসরি তাহলে x এর মান 2m, y এর মান m / 2, তার মানে 3m/2। এটা হলো u এর মান। তাহলে u কত? 3m/2। তাহলে u যদি বের করতে চান তাহলে m লাগবে, m ছাড়া কিন্তু বের হবে না, তাই না? তাহলে m এর মান এখন বের করতে হবে, এই v এর কনসেপ্ট থেকে m এর মান বের করতে হবে। কিভাবে? আমরা তো জানি যে একটা সূত্র আছে আমাদের, যে
v is equal to x minus y divided by 2, এটা তো জানি। তাহলে v এর মান কত 2, তাহলে 2 equal to x এর মান হচ্ছে 2m minus y এর মান m, নিচে হচ্ছে 2, এই 2 এর পাশে গুণ করেন, 2 2 4 আর 2m থেকে m গেলে m, তার মানে m এর মান 4, এই 4 এখন এখানে বসাইতে দেখুন, এই 4 এর মান এখানে বসালে u, সরি এই m এর মান এখানে বসালে পরেই আমাদের u চলে আসবে। তাহলে অতএব u equal to কত, u equal to 3m by 2, তাহলে 3 into m এর মান হচ্ছে 4, নিচে হচ্ছে 2, 3 4 12 by 2 6, তাহলে এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা? 6 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই টাইমের অনুপাত থেকে স্পিডের অনুপাতটা বের করাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমি চলে যাব টাইম স্পিড ডিসটেন্স। হ্যাঁ, টাইম স্পিড ডিসটেন্স। আপনাকে u বের করতে হবে, তাহলে u মানে তো x + y / 2, তাই না? এখান থেকে u বের করতে এসে দেখলাম যে m অজানা, তাহলে m বের করে নিয়ে আসতে হবে। m বের করার জন্য যে v এর মান দেওয়া আছে, তাহলে v এর হেল্প নিতে হবে। v মানে আবার x - y / 2, এখান থেকে m বের হবে, সেই m এখানে বসাই দেব, উত্তর চলে আসলো। জি, বুঝে দিচ্ছি। এবার চলে যাচ্ছি টাইম স্পিড ডিসটেন্স। টাইম স্পিড ডিসটেন্স এগুলো আজকে যেগুলো করালাম এগুলো বুঝলে ওইটাও সহজ। তাই নৌকা স্রোত আপাতত ক্লোজ। হ্যাঁ, আশা করি মোটামুটি কভার করার চেষ্টা করেছি। আর আমি তো বলছি যে আপনাদের হয়তো 44টা ক্লাস হবে, 43-44টা, আর 4টা ক্লাস পাবেন আপনারা, সেটা এর পরে অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক করে দেব, যেগুলো ব্যাংকের রিটেন পরীক্ষাতে আসে, করে দেব, সমস্যা নেই। কেন ছুটি দিব, এরকম কথা? টাইম স্পিড ডিসটেন্স, এখন সবাই মনোযোগ দিন। তো টাইম স্পিড ডিসটেন্স একই, মানে থিওরি আলোচনা হয়ে গেছে। কোন একটা বস্তু, এখন হচ্ছে নৌকাও না, স্রোতও না, ট্রেনও না, এখন কোন একটা বস্তু গতিশীল হবে, এখন কোন একটা বস্তু গতিশীল হবে, কোন একটা লোক গতিশীল হবে, কখনো কোন একটা কুকুর গতিশীল হবে, কখনো কোনো একটা বিড়াল গতিশীল হবে, বিষয়টা এরকম, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দূরত্ব, কোন বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, দূরত্ব। হ্যাঁ, দূরত্ব ডিসটেন্স। তারপরে স্পিড, স্পিড এটা হচ্ছে দ্রুতি, অনেক সময় বেগ বলা থাকবে, বেগ আর দ্রুতি এখানে আলাদা জিনিস না, কিন্তু জিনিস দুটো আলাদা, একই না। হ্যাঁ, তারপর হচ্ছে টি তে হচ্ছে টাইম বা সময় থাকবে, এই তিনটা জিনিস। এই তিনটা সময়ের মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু কি, বেগ ইনটু সময়, ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এই হলো সূত্র। ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা একটা। তিনটা জিনিস সূত্র, তিনটা। ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখন স্পিড বের করতে হলে টাইমটা এই পাশে নিয়ে আসেন, তাহলে ডিসটেন্স আছে, টাইম গুণ আছে, এই পাশে ভাগ করে দিলাম, ইজ ইকুয়াল টু স্পিড। তাহলে স্পিড মানে হলো ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। ওকে, এবার আপনি যদি স্পিড টাইম বের করতে চান, তাহলে টাইম এর পাশে রেখে দেন, এই স্পিড এর পাশে নিয়ে আসেন, তাহলে ডিসটেন্স এর পাশে আছে, স্পিড নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু টাইম। তার মানে টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স ডিভাইড বাই স্পিড। ব্যাস, এই তিনটা সূত্রই আমাদের আবার আসছে লাগবে। জি, এখন দেখেন, তাহলে আমি শুরু করছি। বেগ কিভাবে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে হয় সবকিছু কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এবার 1 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। প্রথমে দেখেন কি বলছে। একটি লোক 600 মিটারের একটি রাস্তা 5 মিনিটে অতিক্রম করে, ঘন্টায় তার গতি কত কিলোমিটার? একটি লোক 600 মিটারের একটি রাস্তা 5 মিনিটে অতিক্রম করে, ঘন্টায় তার গতি কত কিলোমিটার? তার মানে তার গতি চাইছে। আচ্ছা, ভি তে যদি আপনার ভালো লাগে ভি পড়বেন, এস ইকুয়াল টু ভিটি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, আপনার যেটা ভালো লাগে সেটা বলুন, এস এর জায়গায় ভি দিবেন, ভি ইকুয়াল টু ভিটি, নো প্রবলেম। কিন্তু এটা ভি না ভাই, ভেলোসিটি না, এটা স্পিড। তার বইয়ে লেখা আছে ভেলোসিটি, মানে বইয়ে কিন্তু স্পিড লেখা আছে, লাস্টে যে বলছে বেগ। বেগ আর দ্রুতি এক না, আলাদা জিনিস। বেগ আর দ্রুতি একমাত্র তখনই এক যখন বস্তুটা স্ট্রেট সরল রেখা বরাবর চলবে, কোনো দিক চেঞ্জ করবে না। এবং আমরা যে অঙ্কগুলো করি কোনো দিক পরিবর্তন হয় না, ধরে নিয়েই করি, স্ট্রেট রাস্তা, তাই কি হয় প্র্যাকটিক্যাল কেসে। আচ্ছা, এখন দেখেন, তাহলে 1 নম্বর বলছে একটি লোক 600 মিটারের একটি রাস্তা, তার মানে একটা লোক 600 মিটার একটা রাস্তা অতিক্রম করবে, পার হবে। তার মানে ওই লোক, তার মানে একটা রাস্তার দৈর্ঘ্য 600 মিটার, 600 মিটার, তার মানে ওই লোকটা 600 মিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে এই রাস্তার দৈর্ঘ্যটা এখানে অতিক্রান্ত দূরত্ব ডিসটেন্স, তবে ডিসটেন্স হলো 600 মিটার। এই হলো ওই লোকটা যাবে, বুঝতে হবে বিষয়টা। 5 মিনিট অতিক্রম করে,
5 মিনিট অতিক্রম করে, তার মানে টাইম হলো 5 মিনিট। মিনিট থেকে আপনাকে সেকেন্ড করে নিতে হবে, এটা মিটার আছে, মিটার পার সেকেন্ড, হ্যাঁ 5 * 60 কেন 1 মিনিটে 60 সেকেন্ড, তার মানে 300 সেকেন্ড। ওকে টাইম। এখন কি বলছে, বলছে তার গতি, গতি মানে স্পিড, s ইজ ইকুয়াল টু হোয়াট, কিন্তু গতিটা চাইছে কি যে কিলোমিটার পার আওয়ারে, ঘন্টায় কত কিলোমিটার রেখে দেন অপশনে। এখন আপনারা কি জানেন যে ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, বের করতে হবে কি স্পিড, তাহলে স্পিড ইকুয়াল টু কি ডিসটেন্স বাই টাইম, এই যে ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্স 600, স্পিড হচ্ছে 300, সরি টাইম হচ্ছে 300, দুটো শূন্য ক্যান্সেল, কয়বার দুইবার, তার মানে স্পিড ইকুয়াল টু কত 2 মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড, কারণ ডিসটেন্সটা মিটারে আছে আর টাইমটা সেকেন্ডে আছে, তাহলে মিটার পার সেকেন্ড, কিন্তু আমাকে চাইছে ঘন্টায় কত কিলোমিটার, তার মানে এই যে স্পিডটা মিটার পার সেকেন্ড আসছে, এটাকে এখন কি করতে হবে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে, কারণ আমাকে বলছে ঘন্টায় কত কিলোমিটার, অপশন আছে। তাহলে এই যে স্পিড ইকুয়াল টু যে 2 মিটার পার সেকেন্ড আসছে, আমরা সবাই জানি মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাব তখন 18/5 দিয়ে গুণ করতে হবে, 5/18 না 18/5, হ্যাঁ 5/18 18/5, তাহলে উপরে কত 18 × 36, নিচে কত 5, তাহলে 5 দিয়ে ভাগ করার নিয়ম কি, উপরে দ্বিগুণ করে দেবেন, তাহলে 36 কে দ্বিগুণ করে দেওয়া হবে 72, আর 72 করার পরে কি করবেন, 72 করার পরে একবার পয়েন্ট টাকা দিবেন, তাহলে 7.2 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারছেন, 7.2 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার আছে কি বিষয়টা, একদম সিম্পল, 7.2 কিলোমিটার পার আওয়ার। এখন এখানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওই রাস্তার দৈর্ঘ্যের সমান, কেন, কারণ লোকটা তো রাস্তা অতিক্রম করবে, তার মানে লোক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর রাস্তার দৈর্ঘ্যটাই হচ্ছে সেই মানে লোক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আশা করি বুঝছেন। এখন অপশনে কিন্তু এই দুইও থাকা উচিত, স্পিড ইকুয়াল টু 2, কেন, অনেকে 2 বের করে আর দেরি সহ্য হবে না, ঠিক আছে, দেরি সহ্য হবে না মেরে দিবে, বাসায় এসে দেখবে যে কি করে আসলাম। যাই হোক খেয়াল রাখবেন যে কি সে উত্তরটা কোনে কপি চাইছি। আচ্ছা এখন প্রশ্ন হলো, ওকে এবার 2 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি আমি, প্রশ্ন নাম্বার 2। 2 নম্বরে কি বলছে, এক ব্যক্তি 10.2 কিলোমিটার রাস্তা 3 ঘন্টায় যায়, তাহলে 5 ঘন্টায় ওই ব্যক্তি কত দূরত্ব অতিক্রম করবে। এক ব্যক্তি যদি 10.2 কিলোমিটার রাস্তা 3 ঘন্টায় যায়, তাহলে 5 ঘন্টায় ওই ব্যক্তি কত দূরত্ব অতিক্রম করবে। এই দেখেন একদম সহজ একটা অঙ্ক, পরীক্ষা আসে, তো এটাকে আমরা ঐকিক নিয়মে করতে পারি। কি বলছে, 10.2 কিলোমিটার রাস্তা 3 ঘন্টায় যায়, তাহলে 5 ঘন্টায় কত দূর যাবে, তার মানে আমাদের নির্ণয় করতে বলছে দূরত্ব, 5 ঘন্টায় কত দূরত্ব যাবে। তাহলে 10.2 কিলোমিটার রাস্তা যায় 3 ঘন্টায়, তাহলে আমরা বলতে পারি যে 3 ঘন্টায় যায় ইজ ইকুয়াল টু 10.2 কিলোমিটার, তাহলে আপনার 1 ঘন্টায় যাবে কত, 10.2 ডিভাইড বাই 3, তাই তো। আচ্ছা তাহলে আপনার 5 ঘন্টায় কত যাবে, 10.2 ইনটু 5 ডিভাইডেড বাই 3। এবারে পয়েন্ট তুলে দেব, পয়েন্ট তুলে দিলে নিচে কত 10, এবার 5 দুগুণে 10, আচ্ছা এটা হলো 102, 52 দুগুণে 102, 10.2, আচ্ছা 52 দুগুণে 102, হ্যাঁ 52 দুগুণে না, 52 দুগুণে 104, 51 দুগুণে 102, আচ্ছা ঠিক আছে, 2 দিয়ে কাটলে 51 পাওয়া যাবে, আর 3 দিয়ে কাটলে 3 17 51, তাহলে কত 17 কিলোমিটার, তাহলে উত্তর হচ্ছে 17 কিলোমিটার, 17 কিলোমিটার। এই যে সহজ ঐকিক নিয়ম, কিন্তু সব তো ঐকিক নিয়ম হবে না ভাই, এজন্য সূত্র দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু এটা যদি আপনি সূত্র দিয়ে করতে চান তাহলে আসলে কিভাবে করবেন দেখেন, বুঝে দিচ্ছি, হ্যাঁ বুঝে দিলাম। আচ্ছা এখন বিষয় হচ্ছে, প্রথমে কি বলছে, প্রথমে বলছে এক ব্যক্তি 10.2 কিলোমিটার রাস্তা 3 ঘন্টায় যায়, তাহলে 5 ঘন্টায় কতটুকু দূরত্ব যাবে, 5 ঘন্টায় কত দূর যাবে সেটা বের করতে বলছে, তার মানে আমাদের বের করতে বলছে একটা ডিসটেন্স, দূরত্ব, টাইম দেওয়া আছে যে 5 ঘন্টায়, তাহলে 5 ঘন্টায় কত ডিসটেন্স যায়, তাহলে আমরা কি জানি ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি স্পিড ইনটু টাইম, টাইম দেওয়া আছে 5 ঘন্টা, কিন্তু আমি যদি এই ডিসটেন্সটা বের করতে চাই যে 5 ঘন্টায় কত ডিসটেন্স যাবে, তার জন্য আমার স্পিড জানা লাগবে, সেই স্পিডটা দেওয়া নাই, সেই স্পিড বের করার জন্য আগে একটা কেস দেওয়া আছে যে এক ব্যক্তি 10.2 কিলোমিটার রাস্তা 3 ঘন্টায় যায়, তার মানে এখানে একটা ডিসটেন্স দেওয়া আছে d1, হ্যাঁ সেটা হচ্ছে 10.2 কিলোমিটার, এটা যায় কত সময়, ধরেন t1 3 ঘন্টায় যায়, এখান থেকে আমরা স্পিড বের করব, সেই স্পিডটা এখানে বসাবো, বলতে পারেন কেন, কারণ একই লোক একই রেটে দৌড়াচ্ছে, মানে একই গতিতে দৌড়াচ্ছে, ধরে নিতে হবে যে আগেও যে গতি এখানেও সেই গতি, তাহলে এখান থেকে স্পিড বের করব, তাহলে ডিসটেন্স ইকুয়াল টু আমরা কি জানি স্পিড ইনটু টাইম, d1 t1 কেন দিছি, এই যে এখানে যে dt আলাদা এখানে ধরছি d1 t1, তাহলে এখান থেকে এই d1 ডিভাইডেড বাই এই যে t1 ইজ ইকুয়াল টু
স্পিড, বোঝা গেছে? তাহলে d1 এর মান কত 10.2, t1 এর মান কত 3, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু 10.2 ডিভাইড বাই 3। এই যে স্পিড বের হয়েছে না, এই স্পিড এখানেও যায় এখানেও তাই, এই স্পিডটা এখন এখানে বসাবেন ব্যাস। তাহলে স্পিডের মান কত 10.2 ডিভাইডেড বাই 3, তাহলে 10.2 আর এই টাইম এখানে কয় ঘন্টায় যেতে হবে, 5 ঘন্টায় কত দূরত্ব, এবার এখানে বসাই দিলে 17 কিলোমিটার ব্যাস। আমার কথা কি বুঝছেন যে আপনাকে 5 ঘন্টায় কত দূরত্ব যায় সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে 5 ঘন্টায় কত দূরত্ব যায় সেই ডিসটেন্স যদি বের করতে চাই তাহলে আমার টাইম লাগবে, স্পিড লাগবে। টাইম দেওয়া আছে 5 ঘন্টা, স্পিড দেওয়া নাই, সেই স্পিডটা আগের কেস থেকে বের করে ওখানে বসাতে হবে। ওকে জি, মুছে দিচ্ছি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 3 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 3, এক লোক 4 ঘন্টায় 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই একই গতিতে 63 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমাদের কি বের করতে বলছে? 63 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে, একটা টাইম বের করতে বলছে যে 63 কিলোমিটার ডিসটেন্স যেতে কত সময় লাগবে। প্রথমে একটা হিন্ট দেওয়া আছে যে 4 ঘন্টায় 15 কিলোমিটার যায়, তাই না? এবার বলছে তাহলে 63 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে 4 ঘন্টায় 15 কিলোমিটার যায়, তাহলে কি আমি এইভাবে বলতে পারি না যে 15 কিলোমিটার দূরত্ব যেতে লাগে 4 ঘন্টা? আচ্ছা, তাহলে 15 কিলোমিটার যেতে লাগে ইজ ইকুয়াল টু 4 ঘন্টা। আচ্ছা, অতএব 1 কিলোমিটার যেতে লাগে 4/15 ঘন্টা, অতএব 63 কিলোমিটার যেতে লাগে 4 × 63 ডিভাইডেড বাই 15 ঘন্টা, এটা উত্তর। এখন এটাকে আমাদের কি করতে হবে, ভাগ করে সাইজ করে নিতে হবে। 63 কে 4 দিয়ে গুণ করেন, 3 4 এ 12, 2 4 6 24 আর 1 25, 252 ডিভাইড বাই 16, 252 ডিভাইড বাই 15 ঘন্টা। এখন এটাকে আমরা একটু ভাগ করি, 15 দিয়ে 252 কে ভাগ করলে কি হয়? অপশন আছে মনে হয়? আচ্ছা, অপশন নাই, সমস্যা নেই, অপশন থাকবে। তাহলে 15 আগে 15 থাকলো 10, নিচে 2 আনলাম, কয়বার যায়? 6 15 90, 7 15 105, 7 বার যায়, তাহলে 6 15 90 থাকলো কত? থাকলো হচ্ছে ভাইয়া 12। আর কত দরকার নেই, তাহলে 16 ঘন্টা, এটা কিন্তু ঘন্টায় আসছে, 16 ঘন্টা ফ্র্যাকশন ঘন্টা আসছে, তাহলে কত? 16 পূর্ণ 12/15, এটা হলো ঘন্টা। তার মানে 16 ঘন্টা হচ্ছে এতটুকু, আর এইটা কিন্তু ফ্র্যাকশন ঘন্টা। এই ফ্র্যাকশন ঘন্টাকে সাধারণত মিনিটে কনভার্ট করতে হয়, আমরা ঘড়ির অঙ্কে পড়ছিলাম, মনে আছে? তাহলে এই 16 ঘন্টা তো থাকলোই, মনোযোগ দেন, এই যে 16 ঘন্টা থাকলো, আর এই ফ্র্যাকশন ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে হবে, তার মানে 12/15, 12/15 এই ঘন্টাকে, 12/15 ঘন্টা এটাকে মিনিটে কনভার্ট করতে হলে 60 দিয়ে গুণ করে মিনিটে কনভার্ট করতে হবে। 4 15 60, 4 12 কত? 48 মিনিট। বোঝা গেছে বিষয়টা? তার মানে এই যে 16 ঘন্টা আর এইটুকু মানে 48 মিনিট, তার মানে 16 ঘন্টা 48 মিনিট। তার উত্তর হচ্ছে 16 ঘন্টা 48 মিনিট। আশা করি বুঝতে পারছেন, 16 ঘন্টা 48 মিনিট। জি, 16.8 ঘন্টা ওইভাবে অপশন থাকবে না ভাইয়া, 16.8 ঘন্টা ওইভাবে অপশন থাকবে না। হ্যাঁ, ওটাও করা যায়, 84/5 ওটাও করা যাবে, সমস্যা নেই, একই কথা। 84/5 করলেও হবে। এই যে এখানে কাটাকাটি করছে, 3 5 15 আর 3 এ 63, 4 এ 84 আর হচ্ছে নিচে হচ্ছে 5, বুঝতে পারছি, সমস্যা নেই। 16.8 ঘন্টা ওইভাবে অপশন থাকবে না, ওই 0.8 ঘন্টাকে আপনাকে কনভার্ট করতে হবে, 16.8 না, এই 16 ঘন্টা আর এই 0.8 ঘন্টার জন্য 0.8, হ্যাঁ, এই 0.8 কে আপনার 60 দিয়ে গুণ করতে হবে মিনিটে কনভার্ট করার জন্য, কারণ এটা তো ফ্র্যাকশন ঘন্টা, ফ্র্যাকশন ঘন্টাকে মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে গুণ। হ্যাঁ, এই পয়েন্ট তুলে দেন, পয়েন্টের জন্য নিচে 1 10, এই 0 কাটা 6 আসলে 48, বুঝতে পারছেন কি? 16 ঘন্টা আর এই 0.8 এর জন্য 48 কি মিনিট। ওকে জি, নো প্রবলেম। তাহলে এটা গেল, এটা ছিল কত নাম্বার? 3। এবার 4 নাম্বার প্রশ্ন চলে যাবে। জি আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন কি বলতে দেখেন। 4 নাম্বার প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, পরীক্ষায় আসার মতো, আসছে কয়েকবার। স্টপেজ ছাড়া একটি বাসের গতি ঘন্টায় 54 কিলোমিটার, স্টপেজ ছাড়া একটি বাসের গতি ঘন্টায় 54 কিলোমিটার এবং স্টপেজ সহ ঘন্টায় 45 কিলোমিটার, মানে ঘন্টায় ঘন্টায় বলা নাই, ওই যে ঘন্টায় 54 আগে যে ঘন্টা আছে ওই ঘন্টাটাই এবারে 45 এর আগেও কাজ করবে। আচ্ছা, তাহলে কি বলছে? স্টপেজ ছাড়া একটি বাসের গতি ঘন্টায় 54 কিলোমিটার এবং স্টপেজ সহ 45 কিলোমিটার। বাসটি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? বাসটি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? তার মানে এখানে দুইটা বেগ দেওয়া আছে, ঘন্টায় বেগ মানে ঘন্টায় যত কিলোমিটার যায় সেটাই বেগ, তাহলে ঘন্টায় 54 কিলোমিটার মানে 54 কিলোমিটার পার আওয়ার স্টপেজ ছাড়া।
আর স্টপেজ সহ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। এর মানে কি? এর মানে হচ্ছে মানে বাসটা যদি বিরতিহীন ভাবে চলে তাহলে তার বেগ হলো 54 কিলোমিটার পার আওয়ার, কিন্তু বিরতিহীন ভাবে না চলে মাঝখানে স্টপেজ আছে, মাঝখানে দাঁড়ায় না লোকাল বাস, তাই না? তাহলে এই যদি স্টপেজ কাউন্ট না করি, স্টপেজ যদি কাউন্ট না করি মানে স্টপেজ যদি না দাঁড়ায় তাহলে 54 কিলোমিটার পার আওয়ার, কারণ কোথাও থামেনি, বেগ বেশি। হ্যাঁ, আর স্টপেজ সহ মানে যদি কোথাও দাঁড়ায় সেটা সহ ওই দাঁড়ানোর টাইমটা কাউন্ট করে তাহলে হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। কেন? ওই যে দাঁড়াইছে বলে টাইম বেগ কমে গেছে। তা বলছে তাহলে স্টপেজে কত মিনিটের জন্য থামছে। আচ্ছা, তাহলে দেখেন স্টপেজ ছাড়া যদি বেগ হয় 54, মানে যদি না থামে, কোথাও যদি না থামে তাহলে বেগ 54, মানে 1 ঘন্টায় 54 কিলোমিটার যায়। বেগ মানে কিন্তু 1 ঘন্টায় যতটুকু যায়, তাহলে ঘন্টায় 54 কিলোমিটার স্টপেজ ছাড়া, তার মানে না দাঁড়ালে পারে। ক্লিয়ার? স্টপেজ সহ কত? 45। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্টপেজে দাঁড়ানোর জন্য কতটুকু বেগ কমছে? 54 মাইনাস 45 মানে 9 কিলোমিটার পার ঘন্টা। মনোযোগ দেন, তার মানে স্টপেজে থামার জন্য তার বেগ 9 কিলোমিটার কমে গেছে। কম দেখাচ্ছে, কমে যায়নি আসলে। কিন্তু ঘটনা কিন্তু এরকম না যে স্টপেজে থামার জন্য বাস আস্তে আস্তে চলছে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো এরকম যে এই 45 বেগ হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি? এটা গড় বেগ, এটা কিন্তু গড় বেগ। ওই যে ওখানে থামছে, থামার জন্য মানে রাস্তায় সে কিন্তু এইভাবেই চলছে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে সবসময়, কিন্তু যেখানে যেখানে থামছে ওই থামার জন্য গড়ে বেগটা কমে গেছে। আর এই জায়গাটা অনেকে বোঝে না, মনে করে যে এখানে কোথাও কিন্তু একইভাবে চলছে, 54 কিলোমিটার পার আওয়ার বেগেও যেটা বোঝায়, হ্যাঁ এটাও সেটাই বোঝায় না। এই বেগটাও মানে 45 বেগ মানে যে আস্তে চলছে বিষয়টা এরকম না, একটু বুঝতে হবে। কিন্তু থামার জন্য, স্টপেজে থামার জন্য গড়ে মানটা কমে গেছে। তাহলে বেগ কতটুকু কমছে? 9 কিলোমিটার পার ঘন্টা। তার মানে বিষয়টা কি এরকম বোঝায় না? একটু ক্রিটিক্যালি থিঙ্ক করেন তো, যে 1 ঘন্টায় 9 কিলোমিটার যেতে পারতো, মানে সরি 9 কিলোমিটার মানে যদি স্টপেজে না থামতো, স্টপেজে যে সময় ধরে দাঁড়াইছিল ওই সময়টা যদি দাঁড়ায় না থাকতো তাহলে সে আরো 9 কিলোমিটার যেতে পারতো। বিষয়টা কি এটা বোঝায় না? এটা বোঝায় না যে স্টপেজে যদি না থামতো তাহলে আরো 9 কিলোমিটার যেতে পারতো। কেন? কারণ যে ঘন্টায় যে 9 কিলোমিটার বেগ কমে গেছে মানে কি 9 কিলোমিটার কম গেছে, এর কারণ কি? স্টপেজে দাঁড়ানোর জন্য। তাহলে স্টপেজে যতক্ষণ দাঁড়াইছে ওই সময়টা না দাঁড়ালে ওই সময়ে সে 9 কিলোমিটার দূরত্ব যেত। তার মানে এই 9 কিলোমিটার ডিসটেন্স যাওয়ার সময়টুকু সে হারাইছে ওই স্টপেজে দাঁড়ানোর জন্য। তার মানে এই 9 কিলোমিটার যাওয়ার জন্য যতটুকু সময়ের প্রয়োজন ততটুকু সময় সে স্টপেজে দাঁড়াইছিল। তার মানে 9 কিলোমিটার যাওয়ার জন্য সময় বের করা মানেই স্টপেজে কতক্ষণ দাঁড়াইছিল সেটা বের হওয়া। আশা করি বুঝতে পারছেন। বোঝা গেছে? তার মানে এই 9 কিলোমিটার যেহেতু বেগ কমে গেছে প্রতি ঘন্টায়, তার মানে এই 9 কিলোমিটার দাঁড়াইছিল যতক্ষণ ধরে দাঁড়াইছিল, ততক্ষণ না দাঁড়ায় থাকলে, দেখেন তত সময় না দাঁড়ায় থাকলে 9 কিলোমিটার যেত। তার মানে এই 9 কিলোমিটার যাওয়ার সময় যতটুকু দাঁড়াইছিল ততটুকু। ক্লিয়ার না বিষয়টা? তার মানে এই 9 কিলোমিটার যাওয়ার সময় বের করতে হবে। তাহলে 1 ঘন্টায় সে আসলে যায় কয় কিলোমিটার? 54 কিলোমিটার। তাহলে আমাকে বের করতে হবে 9 কিলোমিটার যেতে কতটুকু সময় লাগে। তাহলে আমি বলতে পারি 54 কিলোমিটার যেতে সময় লাগে ইজ ইকুয়াল টু 1 ঘন্টা। 1 ঘন্টা, ঠিক আছে? অতএব 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1/54 ঘন্টা। অতএব 9 কিলোমিটার যেতে সময় লাগবে 1/54, সরি এই যে 9 উপরে যাবে, তাহলে 9 ডিভাইড বাই 54 ঘন্টা। এই 9 ডিভাইড বাই 54 ঘন্টা, তাহলে 9 ডিভাইড বাই 54 ঘন্টা, কিন্তু আমাকে তো মিনিটে চাইছে, তো এটা মিনিটে কনভার্ট করতে হলে 60 দিয়ে গুণ করেন। 6 9 54, 6 10 60, তার মানে 10 মিনিট স্টপেজে 10 মিনিটের জন্য দাঁড়াইছিল। এখানে অনেকে বোঝে না যে এখানে কি অঙ্কটা কি। অঙ্কটা বলছে স্টপেজ সহ আর স্টপেজ ছাড়া কি। ভাই স্টপেজ ছাড়া মানে কোথাও দাঁড়ায়নি, স্টপেজ সহ মানে কোথাও দাঁড়াইছিল, ওই দাঁড়ানোর জন্য বেগটা গড়ে কমে গেছে। এর মানে এই না যে রাস্তায় আস্তে চলছে, রাস্তায় সোয়ান মতেই চলছে সব সময়। কিন্তু গড়ে 45 হওয়ার কারণ কি? কারণ স্টপেজ দাঁড়াইছিল, ওই যে টাইমটা ওখানে নষ্ট করছে, এর জন্য গড়ে বেগটা 45 দেখাচ্ছে। তাহলে বেগ হারাইছে কতটুকু? 9 কিলোমিটার। প্রতি ঘন্টায় 9 কিলোমিটার বেগ কমে গেছে গড়ে। তার মানে ওই স্টপেজে যদি দাঁড়ায় না থাকতো তাহলে আরো 9 কিলোমিটার বেশি যেত। তার মানে 9 কিলোমিটার যাওয়ার জন্য যতটুকু সময় সে ওখানে নষ্ট করছে। তার মানে এই জন্য 9 কিলোমিটার যাওয়ার সময় বের করছি। 9 কিলোমিটার যাওয়ার তার 10 মিনিট লাগে। তার মানে এই 9 কিলোমিটার যেতে পারেনি মানে কি এই 10 মিনিট ধরে বাস চলেনি।
এই 10 মিনিটের বাস চলেনি, মানে স্টপেজ দাঁড়াইছিল। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 5 নাম্বার প্রশ্ন। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নে কি বলছে? এক লোক এই স্থান থেকে এই স্থান হতে বি স্থানে যায় 15 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বি স্থান হতে এই স্থানে ফিরে আসে 12 কিলোমিটার পার আওয়ার বেগে। অঙ্কগুলো বোঝেন, ভালো করে বোঝেন, কাজে লাগবে। আবার বলছি, কাজে লাগবে। 12 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে, তার মোট সময় লাগে 45 মিনিট। এই যাওয়া আসায় মোট সময় লাগে 45 মিনিট বলছে। তাহলে এ ও বি স্থানের মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, এ ও বি স্থানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে দেখেন, অঙ্কটা বুঝেন। তাহলে এটা একটা স্থান এ, এটা একটা স্থান বি। এই এ এবং স্থানের মধ্যবর্তী দূরত্ব আমি জানি না, ধরেন x কিলোমিটার। আমাকে x কিলোমিটার, এখান থেকে এই দূরত্ব হচ্ছে x কিলোমিটার। যদি না দেন তাহলে দেন d কিলোমিটার, d কিলোমিটার। হ্যাঁ, d কিলোমিটার। ওকে, ফাইন। x দেন, x দেন, মানে এই ডিসটেন্সটা x, এখান থেকে এইটুকু যে ডিসটেন্স সেটাকে আমরা ধরলাম x কিলোমিটার। এখন কি করছে, একজন লোক এখান থেকে এখানে যায়, কত বেগে যায়? v1, স্পিড অন s অন দেন। হ্যাঁ, v1 স্পিড অন s অন বেগে কত? 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে এখান থেকে এখানে যাওয়ার বেগ হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে এখানে যায়, হ্যাঁ, এই যেদিকে যাওয়ার সময় 15 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়। আসার সময় স্পিড 2 কত? 12 কিলোমিটার পার আওয়ার গতিতে ফিরে আসে যেখান থেকে এদিকে। এই যে গেল এবং আসলো, এতে তার সময়, যাওয়ার সময় যদি t1 হয়, আসার সময় যদি t2 হয়, এই t1 এই যাওয়ার আসার মোট সময়টা হচ্ছে 45 মিনিট। এই হলো শর্ত। যাওয়া এবং আসার মোট সময় লাগছে এত। তাহলে যাওয়ার সময়টা আমি t1 ধরলাম, আসার সময়টা আমি t2 ধরলাম। তাহলে সময় মানে হচ্ছে এই দুইটা, যাওয়ার সময় আর আসার সময়ের যোগফল হচ্ছে 45। এই হলো শর্ত। এই শর্তটাই আপনাকে কাজে লাগাতে হবে। এখন দেখেন, তাহলে যাওয়ার সময় t1, আসার সময় t2, তাহলে সময়ের যোগফল 45। হ্যাঁ, এই 45 মিনিট আছে, মিনিটকে আমরা ঘন্টা করে ফেলবো, 60 দিয়ে ভাগ। মিনিটকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ। কেন? 1 মিনিটে 60, 1 ঘন্টা 60 মিনিট। ক্লিয়ার? এখন প্রশ্ন, ঘন্টা কেন করলাম? এই যে কিলোমিটার পার আওয়ারে আছে, কিলোমিটার পার আওয়ার আছে, কিন্তু আওয়ারে কনভার্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এখন দেখেন, এই যে t1, এই যে টাইম, মনোযোগ দেন, এই যে টাইম t1, আমরা কিন্তু দেখেন ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আমাদের বের করতে বলছে কিন্তু ডিসটেন্স, এ আর বি এর জায়গার মধ্যবর্তী দূরত্ব কত। কিন্তু আমার তো সূত্রে টাইম আছে, তাহলে টাইমকে ডিসটেন্সের মাধ্যমে কনভার্ট করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া? বের করতে বলছে ডিসটেন্স, তাহলে টাইম থাকলে কি হবে? না, ডিসটেন্স বের হবে না। ডিসটেন্স বের করতে হলে টাইমকে ডিসটেন্সে নিয়ে যেতে হবে। তাহলে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কি? ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। তার মানে এই টাইমকে এখন ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিডে বানাতে হবে। এখন বলেন, এই টাইম t1 কি? t1 হচ্ছে এ থেকে বি তে যাওয়ার সময়। তাহলে যাওয়ার সময় ডিসটেন্স কতটুকু ছিল? x। তাহলে ডিসটেন্স হলো x। স্পিড কত? যাওয়ার সময় স্পিড কত ভাইয়া? স্পিড হলো এই যে s1 মানে 15। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বিষয়টা? প্লাস t2 হচ্ছে আসার সময়, মানে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে যখন আসছে তখন উপরে ডিসটেন্স। টাইম মানে ডিসটেন্স বাই স্পিড, টাইম মানে ডিসটেন্স বাই স্পিড। এটা কোন টাইম? এটা হচ্ছে a থেকে b তে যাওয়ার টাইম। তাহলে আমাকে এখানে ডিসটেন্স নিতে হবে, a থেকে b তে যাওয়ার ডিসটেন্স মানে x। এখানে স্পিড নিতে হবে, a থেকে b তে যাওয়ার সময় যে স্পিড মানে 15। বোঝার চেষ্টা করুন প্লিজ। তাহলে টাইম t2 হচ্ছে b থেকে a তে আসার সময়। তাহলে b থেকে a তে আসার সময়, তাহলে উপরে ডিসটেন্স, b থেকে a তে আসার সময়ও ডিসটেন্স x, আর নিচে স্পিড, স্পিড হচ্ছে আসার স্পিড, আসার স্পিড কত? s2 মানে 12 ইজ ইকুয়াল টু, এটা কাটলে 3 15 45, 4 15 60, তাহলে 3/4। এবার লসাগু করেন, এই ডিসটেন্স x বের করতে হবে। তাহলে 12 আর 15 লসাগু হচ্ছে 60। তাহলে 4 12 60 মানে 4x প্লাস 5 12 60, 4 15 60, 5 12 60 মানে 5x ইজ ইকুয়াল টু 3/4। তাহলে এখানে কত হচ্ছে? 9x ডিভাইডেড বাই 60 ইজ ইকুয়াল টু 3/4। ওকে, এটা দিয়ে কাটলে এটা 15 বার যায়, এটা দিয়ে এটা কাটলে 3 বার যায়, এই পাশে কিছু না মানে 1 আছে, 3 দিয়ে এটা কাটলে 5 বার যায়, উপরে আছে x, নিচে আছে কত? 5, এই পাশে কিছু না মানে 1, এই 5 দিয়ে গুণ করেন, x ইকুয়াল টু 5 কিলোমিটার। আশা করি বুঝতে পারছেন। তাহলে 5 কিলোমিটার ডিসটেন্স। বুঝছেন কিনা দেখেন, অঙ্ক তো কিছুই না ভাই, অঙ্ক তো এই যে এই লাইন থেকে শুরু হবে। আপনি কি এত কাহিনী তো আপনাকে বারে বারে কি আপনি বের করবেন যে ডিসটেন্স, টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড? আপনি তো জানেনই এটা, যে টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড। তাহলে টাইম t1 মানে যাওয়ার সময়। এখানে অঙ্কে তো আলাদা আলাদা করে সময় নাই, 45 মিনিট হচ্ছে যাওয়া আসার মোট সময়। তাহলে আমার তো এই যাওয়ার সময় আর আসার সময়টা ধরে নিয়ে অঙ্কটা সলভ করতে হবে। ক্লিয়ার আছে বিষয়টা?
আচ্ছা ওকে, মুছে দিব। আচ্ছা এখন আমরা যদি মনে করেন এই অঙ্কটা ভাই একটু শর্টকাটে করা যায় না, তাহলে শর্টকাটে হ্যাঁ করা যাবে। দেখেন কি বের করতে বলছে, ধরেন একটা স্থান থেকে আরেকটা স্থানে যাবে, একটা বেগে যাবে একটা বেগে আসবে, যাওয়া আসার মোট টাইম দেওয়া থাকবে, যাওয়া আসার মোট সময় দেওয়া থাকবে। তাহলে যদি ডিসটেন্স বের করতে চান তাহলে সেই ডিসটেন্স x = মনোযোগ দেন, সেই ডিসটেন্স x = হ্যাঁ যাওয়া আসার মোট সময়টাকে আমি ডেল টি, যদিও ডেল টি ধরা উচিত না, ডেল টি ইনটু s1 s2 ডিভাইডেড বাই s1 ব্যবধান s2, সরি s1 প্লাস s2, এটা দিয়ে করতে পারবেন। ডেল টি ইনটু s1 s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2, এই ডেল টি হচ্ছে যাওয়া আসার মোট সময়, হ্যাঁ, আর s1 আর s2 হচ্ছে স্পিড অন, এই যে যাওয়ার বেগ, s2 হচ্ছে আসার বেগ, আর নিচে s1 প্লাস s2। এখন দেখেন ডেল টি মোট সময় দেওয়া আছে 45 মিনিট, 45 মিনিট, মিনিটকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করছি, যে ডেল টি 45 মিনিট দেওয়া আছে 60 দিয়ে ভাগ করছি, ইনটু s1 s2, s1 15 s2 12, দেখেন s1 15 ইনটু 12, নিচে কি s1 প্লাস s2 মানে 15 প্লাস 12, 15 প্লাস 12 27। আচ্ছা 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায়, 3 9 27, 3 4 12, এই 9 দিয়ে কাটলে 5 9 45, 4 15 60, এই 4 4 ক্যান্সেল, তাহলে উত্তর হচ্ছে 5 কিলোমিটার। এই যে শর্টকাট, এই শর্টকাট দিয়ে আপনি এই অঙ্ক করতে পারবেন, এই ধরনের অঙ্ক এই শর্টকাট দিয়ে করতে পারবেন। ডেল টি আমার মাথা রাখতে হবে যে কোন অঙ্ক কোন একটা স্থানে যাবে এবং সেখান থেকে ফিরে আসবে, একটা বেগে যাবে একটা বেগে ফিরে আসবে, এবং যা আসার মোট সময় দেওয়া থাকবে। তাহলে এই জায়গা দুটার মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করার সূত্র ডেল টি হচ্ছে মোট সময়, s1 s2 ডিভাইডেড s1 প্লাস s2। আশা করি বুঝছেন, মুছে দিচ্ছি। আর মূল কনসেপ্ট হলো এই যে আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। আচ্ছা 6 নাম্বার, এক ব্যক্তি 40 কিলোমিটার পার আওয়ার বেগে অফিসে যায় এবং 30 কিলোমিটার পার আওয়ার বেগে অফিস থেকে বাসায় ফিরে আসে, হ্যাঁ, এতে তার ফিরে আসতে 15 মিনিট সময় বেশি লাগে, বাসা অফিসের মধ্যকার দূরত্ব কত? আচ্ছা তাহলে এখানে কি বলছি, তাহলে এটা হলো বাসা হাউস, আর এটা হচ্ছে অফিস, হ্যাঁ, এই বাসা থেকে অফিসে যায় কত বেগে যায়, বাসা থেকে অফিসে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, ধরেন সে বাইক চালিয়ে যেতে পারে, দৌড়াতে যেতে পারবে না, আর বাসা থেকে আসার সময় কত বেগে আসে, v2 বেগে 30 কিলোমিটার, অফিস করে টায়ার্ড হয়ে গেছে, স্পিড কমে গেছে। আচ্ছা এতে কি হয়েছে, তাহলে দেখেন যাওয়ার সময় জোরে গেছে, আসার সময় আস্তে আসছে, এতে যেহেতু আসার সময় আস্তে আসছে তাহলে এই আসতে টাইম বেশি লাগবে না, এই জন্য তার কি হয়েছে 15 মিনিট, এতে তার 15 মিনিট সময় বেশি লাগে, তার মানে যাওয়ার সময় যত টাইম লাগছে আসার সময় তার চেয়ে 15 মিনিট বেশি লাগতেছে। কেন বেগ কমে গেছে এটা বলছে, বুঝছেন? তাহলে যাওয়ার সময় যদি t1 সময় লাগে তাহলে আসার সময় লাগতেছে t2, যাইতে লাগছে t1 আসতে লাগতেছে t2, আমরা বলবো প্রশ্ন মতে এই t2 is equal to t1 plus 15, এইটুকু বুঝছেন কিনা সেটা বলেন। t2 is equal to t1 plus 15, এখন বলতে পারেন ভাই কেন এটা করলেন, কারণ আমাকে বলাই আছে যে 40 কিলোমিটার বেগে যায় এবং 30 কিলোমিটার বেগে ফিরে আসে, এই অঙ্কে কিন্তু যাওয়া আসার মোট সময় দেওয়া নাই, আগের অঙ্কে যেমন যাওয়া আসার মোট সময় দেওয়া ছিল যেমন t1 plus t2 equal to দিছিলাম, আর এই অঙ্কে বলছে এই 40 কিলোমিটার বেগে যায় 30 কিলোমিটার বেগে ফিরে আসে, এই যে বেগ কমে গেছে জন্য আসতে তার 15 মিনিট বেশি লাগছে, তার মানে যাওয়ার সময় যে টাইম ব্যবহার করছে আসার সময় যে টাইমটা এই টাইমের চেয়ে 15 মিনিট বেশি, t2 equal to t1, এই t2 এর মানটা t1 এর চেয়ে 15 মিনিট বেশি, ক্লিয়ার? এবার t1 এর নিয়ে আসেন, t2 minus t1 is equal to 15, হ্যাঁ, তার মানে বিষয়টা কি জানেন, তার মানে যাওয়ার সময় এবং আসার সময়ের পার্থক্য 15 মিনিট, সরাসরি বলছে না যে যাওয়া এবং আসার সময়ের পার্থক্য, আগের অঙ্কে যেমন বলা ছিল যেতে এবং আসতে মোট 8 ঘন্টা সময় লাগছে, মানে এই দুটো সময়ের যোগফল, আর এই অঙ্কে এটা হলো যাওয়ার সময় এবং আসার সময়ের এই টাইম আর এই টাইমের পার্থক্য 15 মিনিট, এটা বেশি সময় লাগছে না 15 মিনিট, তার মানে কি এই টাইমের চেয়ে এই টাইম বেশি 15, তাহলে এই টাইম আর এই টাইমের পার্থক্য দেওয়া আছে এবার, ওকে? আচ্ছা তার মানে এই অঙ্কটা হলো t2 minus t1 is equal to 15, যে ভালো বোঝে সে শুরুটাই করবে এখান থেকে, আর যারা একটু উইক আছে বেসিক যার উইক সে এখান থেকে শুরু করে আস্তে আস্তে আসবে। এখন বলেন আমাকে বের করতে বলছে এই বাসার অফিসের মধ্যকার দূরত্ব, মানে এই ডিসটেন্সটা x, ধরে নিলাম বাসার অফিসের মধ্যকার দূরত্ব x কিলোমিটার, এই x টা বের করতে বলছে।
তাহলে বাসা থেকে অফিস যদি x কিলোমিটার হয় আর এই x বা ডিসটেন্সটা যদি বের করতে হয়, এখানে তো আসছে টাইম, তো টাইমকে ডিসটেন্সে কনভার্ট করতে হবে। তাহলে টাইম মানে কি ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে এই t2 মানে কি দেখেন, t2 মানে কিন্তু আসার সময়, এই যে এখান থেকে এখানে আসার সময়, আর t1 হচ্ছে যাওয়ার সময়। তাহলে t2 মানে কিন্তু ডিসটেন্স ডিভাইডেড বাই কিন্তু টাইম, সরি স্পিড। তাহলে এই আসার সময় ডিসটেন্স কতটুকু, ডিসটেন্স কিন্তু x, আর স্পিড কত, আসার সময় স্পিড কিন্তু 30, তার মানে এখানে 30 হবে, মাইনাস এই যাওয়ার যে সময়, এই যাওয়ার সময়টা t1, তাহলে যাওয়ার সময়, সময় মানে কি, সময় মানে হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে যাওয়ার সময় কতটুকু ডিসটেন্স গেছে, x কিলোমিটার, আর স্পিড কত, যাওয়ার সময় স্পিড ছিল 40, তাহলে x বাই 40 ইজ ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 60। মিনিট থেকে ঘন্টা করলাম 60 দিয়ে ভাগ করে, কেন এগুলা কিলোমিটার পার আওয়ার আছে। এবার লসাগু করেন, 3 4 12 120 লসাগু, তাহলে এখানে 1/4, 1/4, তাহলে এখানে কত হচ্ছে 3 4 12, তাহলে 4x মাইনাস 3x, তাহলে উপরে থাকছে x, নিচে হলো 120 ইজ ইকুয়াল টু 1/4। এই 120 এর কাছে চলে গেলে x ইকুয়াল টু 120 উপরে যাবে, 120 ডিভাইড বাই 4, 3 4 120, তার মানে 30 কিলোমিটার, তার মানে বাসা থেকে অফিসের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। আশা করি বুঝছেন। তাহলে বোঝা গেছে কি বিষয়টা, একই অঙ্ক, ওখানে সময় যেটা যোগফল ছিল, এখানে সময় যেটা বিয়োগফল। হ্যাঁ, আচ্ছা এখন প্রশ্ন হলো যে এই অঙ্কটা কি শর্টকাটে করা যাবে না আগে যেরকম করলাম, এটাও করা যাবে। এখানে কি অফিসে একটা বেগে যাবে, মানে কোন একটা জায়গায় একটা বেগে যাবে এবং সেখান থেকে আরেকটা বেগে ফিরে আসবে, এবং যাওয়ার চেয়ে আসার টাইমে, যাওয়া এবং আসার টাইমের একটা পার্থক্য থাকবে। আগে ছিল যাওয়া আসার টাইমের যোগফল, আর এবার পার্থক্য। তাহলে এখানেও স্পিড বের করব, মনে রাখবেন ডিসটেন্স বের করব, এই অফিস আর বাসার মধ্যবর্তী দূরত্ব x ইজ ইকুয়াল টু ওই ডেল টি, ডেল টি মানে ওখানে যোগফল ছিল সময়ের, আর এখানে যোগফল না, এখন সময়ের পার্থক্য 15 মিনিট যেটা দেওয়া আছে, ইনটু s1 s2 ডিভাইডেড বাই s1 ব্যবধান s2, ওখানে যোগ ছিল এখানে বিয়োগ। বলতে পারেন কেন, মনে রাখার একটা সহজ টেকনিক, ওখানে সময়ের যোগফল ছিল তাই নিচেও যোগফল, এখানে সময়ের বিয়োগফল আছে, এই যে সময়ের বিয়োগফল তাই নিচেও বিয়োগফল, ব্যাস এই পার্থক্য মানে বিয়োগফল। এই পার্থক্য ছিল দেওয়ার কারণ কি, সামনে বড়টা দিবেন, এটা এই s1 s2 এর সাথে এই মাইনাসের সাথে এটা পার্থক্য হচ্ছে, এটা মানে জীবনও, এটা মানে হচ্ছে এই পার্থক্য চিহ্নের অর্থ হচ্ছে সামনে s1 মানে আছে, মানে সামনে s1 থাকবে না, সামনে থাকবে বড়টা, সেটা s1 হতে পারে s2 হতে পারে, যে বড় সে সামনে থাকবে। হ্যাঁ, আচ্ছা মানে এই বিয়োগফলটা নেগেটিভ যেন না আসে সোজা। তাই ডেল টি হলো 15 মিনিট, মিনিটকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ, ইনটু s1 s2 স্পিড অন 40 ইনটু 30 ডিভাইডেড বাই s1 ব্যবধান s2 মানে 30 মাইনাস 40 হলো 10, s1 ব্যবধান s2 মানে 40 মাইনাস 30, বোঝার চেষ্টা করেন 40 মাইনাস 30। হ্যাঁ, তাহলে এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 15 দুগুণে 30, তার মানে 30 কিলোমিটার, মানে x ইজ ইকুয়াল টু 30 কিলোমিটার, তার মানে দূরত্ব ছিল 30 কিলোমিটার। ক্লিয়ার আছে কি বিষয়টা? তার মানে এই ধরনের অঙ্কে যে একটা স্থান থেকে একটা স্থানে যাবে আবার ওখান থেকে ফিরে আসবে, যদি তাদের মোট সময় দেওয়া থাকে তাও ডিসটেন্স বের করা যাবে, অথবা যাওয়া এবং আসার সময়ের পার্থক্য যদি দেওয়া থাকে। ওকে, আশা করি বুঝতে পারছেন। কোনো প্রবলেম থাকলে আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন, চেষ্টা করব সলভ করে দেওয়ার। আজকের মতো এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে কালকে, কালকে যত টাইম, ঠিক আছে? আল্লাহ হাফেজ। কালকে এই টাইম স্পিড ডিসটেন্স শেষ করে দিব, শেষ করে নতুন একটা চ্যাপ্টার ধরব।